নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। শুরু করছি আজ বাংলায়। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের জালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যার ওএসডি ছিলেন কালীচরণ, এবার সেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি চেয়ে নালিশ ভারতীয় জনতা মজদুর দলের। এরপরে ডেডলাইন বেঁধে দেন কুণাল ঘোষ। আর তারাতলার ঘটনায় ইতিমধ্যেই 16 জনের মৃত্যু হয়েছে। দেখুন, একদিকে যখন এই ঘটনা, যখন কথা বলছি এবং আমরা আলোচনা শুরু করছি, ঠিক তখন পুরসভাতে কি দলীয় নিয়ন্ত্রণ হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নটা জোরালো হচ্ছে এই কারণে, কিছুক্ষণ আগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ঋতব্রত তৃণমূলের বৈঠক শেষ হয়েছে। অন্যদিকে দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত নয়, এই বার্তা দিয়ে কলকাতায় আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। আর এরই মধ্যে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুন্ডা দমনে আসছে শুভেন্দু অধিকারী সরকারের কড়া বিল, যা নিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে তালতলা কাণ্ডে যে ভয়ানক বিপর্যয়ের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। সেই তারাতলার ঘটনার সম্পূর্ণ দায় তাঁর। এই কারণে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করেছে ভারতীয় জনতা মজদুর সেল। শুধু ফিরহাদ হাকিম নয়, সঙ্গে আরও দুজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির দাবি তোলা হয়েছে। কি রয়েছে তাদের নালিশে, কেন এই দাবি, দেখুন। তারাতলায় গোডাউন বিপর্যয়ের ভয়াবহ ঘটনায় ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর এবার প্রাক্তন মেয়রকে গ্রেফতারের দাবি তুলে লিখিত অভিযোগ জমা পড়ল তারাতলা থানায়। বিজেপিপন্থী শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের দায়ের করা অভিযোগপত্রে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকেও গ্রেফতারের দাবি জানানো হয়েছে। বুধবার তারাতলায় গোডাউন বিপর্যয়ের আগে ২০২৪-এর ১৭ই মার্চ গভীর রাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে একটি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয় ১২ জনের। তারাতলার গোডাউন বিপর্যয়ের সঙ্গে সেই ঘটনার উল্লেখ করে অভিযোগকারী সংগঠনের দাবি, এগুলো কোনোটাই নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না, বরং অনুমোদনহীন নির্মাণ, চরম গাফিলতি এবং সম্ভাব্য অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তায় গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। আমরা কমপ্লেনটা করলাম ফিরহাদ হাকিম, আনোয়ার খান আর শামস ইকবাল, যে কলকাতা পোর্টে যত ইনলিগাল কাজ হচ্ছে সব ইনলিগাল কাজ এনার দ্বারাই হতো। এখন যদি দায় এড়ায়, ওই দায় এড়ানো যাবে না। এরা মেইন কালপিট। আর আনোয়ার খানকে আর ববি হাকিমকে আর শামস ইকবালকে অ্যারেস্ট করতে হবে। তারাতলা কাণ্ডের পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কালীর নাম। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর ওএসডি হিসেবে তার কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে কালীবাবু হয়েই যেতে হতো সবাইকে। এই প্রেক্ষাপটে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ফিরহাদ হাকিমকে গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছে কালীঘাট তৃণমূল। ঋতব্রত তৃণমূল আবার প্রাক্তন মেয়রের পাশে দাঁড়িয়েছে। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন, যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। কুণালবাবু আলাদা করে কি দাবি করলেন ফিরহাদ হাকিমকে করতে হবে করতে হবে। আমরা মনে করি যে কোনো জিনিসই তদন্ত সাপেক্ষে, মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, তদন্ত সাপেক্ষে যা হবে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ররা প্ল্যানে সই করেন না, ওই বডিতে সই করেন। গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে বিজেপি। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। তারাতলা থানা সূত্রে খবর, গোডাউন বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ভারতীয় জনতা মজদুর সেলের অভিযোগ। আবির দত্ত, রঞ্জিত সাউ, সমীরণ পাল, এবিপি আনন্দ।
তারাতলার ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগে সরব হয়েছেন, একেবারে বিধানসভায় তিনি বিবৃতি দিয়েছেন। আর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো ভারতীয় জনতা মজদুর সেলের তরফে। আমি এখান থেকে একটু শান্তনদার কাছে যাব। শান্তনদা, এই জায়গায় কুণাল ঘোষের যে বক্তব্য, একেবারে তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন, আপনি শুনলেন। তিনি বলছেন যদি আজ বিকেল 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন, কিন্তু যদি না হয় তাহলে কোথাও একটা গোপনে গল্প আছে। না, দেখুন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করার বিষয়ে মুখ্যমন্ত্রী রেসপন্সিবল নন। তদন্ত হবে। পুলিশ যদি মনে করে যে তৎকালীন মেয়রের জন্য দায়ী, যা ব্যবস্থা নেওয়ার পুলিশ বা ইনভেস্টিগেশন এজেন্সি তারা নেবেন। কুণালবাবু জানেন, কুণালদা জানেন যে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার করেন না, করবে পুলিশ। এর আগে কুণালদা তৎকালীন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার দাবি করেছিলেন সারদা বা চিটফান্ডের মেইন বেনিফিশিয়ারি হিসেবে, সেটাও দাবি করেছিলেন, সেটা তো সিবিআইয়ের হাতে ছিল, তারা তদন্ত করেছিল। তারা যদি মনে করে গ্রেপ্তার করার তো করবে। এখানেও একই বিষয় আছে। রাজনৈতিক নেতারা বলতেই পারে যে কে গ্রেপ্তার করতে হবে, তাকে গ্রেপ্তার করা যাবে না ইত্যাদি, কিন্তু পুরো বিষয়টাই ইনভেস্টিগেশন এজেন্সি বা পুলিশের হাতে। আমি জানি না যে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে সইটা দেখিয়েছেন, ওই সইয়ের ভিত্তিতে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করা যায় কিনা, কিন্তু এটা তো বাস্তব ঘটনা যে একটা সিন্ডিকেট কাজ করত। সেই সিন্ডিকেট ব্যাপক প্রভাবশালী ছিল। কলকাতার বা বিভিন্ন পৌরসভার, ছোট পৌরসভা, বড় পৌরসভা, তাতে তৃণমূলের এই সিন্ডিকেটকে খুশি না করে, তাতে কাউন্সিলর আছে, তাতে তৃণমূলের নেতা আছে, তাতে গুন্ডারা আছে, তাদেরকে খুশি যদি না করা যায় তাহলে বিল্ডিং পাস কেন কোনো কাজই হবে না, বিল্ডিং প্ল্যান পাস কেন কোনো কাজই হবে না, এটা প্রমাণিত সত্য। এবার ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, বিজেপি সরকারের প্রথম কাজ, শুভেন্দু অধিকারী সরকারের প্রথম কাজ হচ্ছে এই সিন্ডিকেটগুলোকে ভেঙে দেওয়া। তারাতলার ঘটনাতে যেমন একটা দুঃখজনক অধ্যায়, কিন্তু একই সঙ্গে এই বিষয়টা এখন সবার সামনে এসে গেছে যে কিভাবে প্ল্যানগুলো, বিল্ডিং প্ল্যানগুলো পাস হতো। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার এগুলো নজর রাখবে। তৎকালীন মেয়র যদি অভিযুক্ত হন, ল উইল টেক ইটস ওন কোর্স, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কেউ অভিযোগ করতে পারেন, কোনো রাজনৈতিক নেতা বলতে পারেন, সময় বেঁধে দিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন যারা তদন্তকারী সংস্থা, তদন্ত করছেন, তারা যদি মনে করেন ব্যবস্থা নেওয়ার আছে, ব্যবস্থা অবশ্যই হবে। বিজেপি সরকারের আমলে এটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স। বিকেল 5টায় গ্রেপ্তার হবে না, ভোর 5টায় গ্রেপ্তার হবে, সেটা যারা তদন্ত করছে তাদের উপর ছেড়ে দিন। কিন্তু এরকম ইনস্ট্যান্স থাকবে না যে করাপশন হয়েছে কিন্তু ছাড়া পেয়ে গেছে, করাপশন হয়েছে জানা গেছে কিন্তু ছাড়া পেয়ে গেছে, এরকম ঘটনা একটিও ঘটবে না। আমি বারবার বলছি, ল উইল টেক ইটস ওন কোর্স। আইনকে আইনের পথে চলতে দিন। আমরা যারা রাজনৈতিক নেতা, তাদের এই ব্যাপারে ইন্টারফেয়ারেন্স না করা ভালো। পুলিশ এখানে নিরপেক্ষভাবে কাজ করবে, পুলিশ তদন্ত করবে, যা ব্যবস্থা নেওয়ার নেবেন। কিন্তু আমার সব থেকে বড় কথা হচ্ছে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, এবং এই সিন্ডিকেট ভাঙার কাজে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ডভাবে অগ্রসর হয়েছেন, দ্রুততার সঙ্গে অগ্রসর হয়েছেন। তার জন্য দেখেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সেফটি অডিট হবে। বেশ কিছু পৌরসভা, শুধু কলকাতা পৌরসভা নয়, সেফটি অডিট হবে, তারা ক্লিয়ারেন্স দেবে, তারপরেই সেখানে নতুন করে নির্মাণের কাজ হতে পারে। এটা আগে কখনো হয়নি। এর আগেও তো ভেঙে পড়েছে, ব্রিজ ভেঙে পড়েছে, পোস্টার ব্রিজ। আমি বলছি ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি যেটা নিয়ে একেবারে অনির্বাণের কাছে আসবো। নিঃসন্দেহে দেখুন, গ্রেফতারিযোগ্য অপরাধ হলে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে তো গ্রেফতার হওয়াটা উচিত, কিন্তু আমার মূল প্রশ্ন এখানে থাকবে, একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে গ্রেফতারির কথাটা কুণাল ঘোষকে এই কারণে বলছেন যে ফিরহাদ হাকিম আজকে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। আমার স্পষ্ট প্রশ্ন, যখন তৃণমূলের শাসন ছিল, একের পর এক ঘটনা কার্যত এই প্রশ্নটা তুলে দিয়েছিল যে কার্যত মৃত্যুপুরীর দিকে কি কলকাতা শহর এগোচ্ছে। তার কারণ সেটা পোস্তা উড়ালপুলের ঘটনা হতে পারে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয় হতে পারে, গার্ডেন রিচের ঘটনা হতে পারে, বা সাম্প্রতিককালে নাজিরাবাদের ঘটনা হতে পারে। অনির্বাণ, তোমারও মনে থাকবে যে একেবারে যখন গার্ডেন রিচের ঘটনা ঘটেছিল, এই যে নাম উঠে আজকে যে 3 জনের গ্রেফতারি দাবি করা হচ্ছে, তার মধ্যে অন্যতম 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল, তার নাম উঠেছিল গার্ডেন রিচের সময়। তৎকালীন মেয়র কার্যত তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে এই ধরনের ঘটনার দায় কখনো কাউন্সিলরের হতে পারে না। ফলে আজকে প্রশ্নটা যেটা তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কিনা সেই প্রশ্নটা উঠবে, তখন কেন তাহলে তোলা হয়নি? তাহলে এখন যখন বিজেপির মুখপাত্র যে মুহূর্তে মুচলেকা তৃণমূলের বড় নেতার নাম এলো,
এত ডিফেন্সিভ হয়ে গেলেন, কেন হয়ে গেলেন এই প্রশ্নটা আপনারা করবেন না? এখন বলছেন ল শ্যাল টেক ইটস ওন কোর্স, ল উইল টেক ইটস ওন কোর্স, তদন্তকারী সংস্থা যদি মনে করে তবে করবে। আচ্ছা, ঠিক এই বয়ানগুলো যতক্ষণ এরা মুচলেকা তৃণমূলে ছিল না তখন তো এই বয়ানগুলো ছিল না। তো এই চৌঠামের আগে পর্যন্ত বক্তব্য কি ছিল? যে ক্ষমতায় আসলেই গ্রেপ্তার করাবো, এই কথাটা সায়ন্তন দ্বারাই বলতেন, বিজেপিই বলতেন, বিজেপির প্রতিটি মুখপাত্র বলতেন। এমনকি আগের দিন আপনার সুমনবাবুর শোতেও আমি এই সাংসিক বলের নাম আমি নিজে বলেছিলাম যে 134 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি কদিন আগে যোগ দিবসে শুভেন্দু অধিকারীর পা ধরে প্রণাম করলেন। তিনি কি গ্রেপ্তার হবেন? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে? ফিরহাদ হাকিমের নাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে, এই যে সই আছে, তিনি ওখানে দাঁড়িয়ে কালীর নাম বলছেন, তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন সেদিন সন্ধেবেলা। আজ দুদিনের বেশি কেটে গেল, এখন বিজেপি নেতা বলছে না না পুলিশ যদি মনে করে তবে করবে, ইত্যাদি ইত্যাদি। মানে কত রকমভাবে রাগ ঢাক দেওয়া যায়, যেহেতু তারা মুচলেকা তৃণমূলে চলে গেছে। আজকে যদি তারা না যেতেন, এদের মধ্যে এমন কেউ যদি থাকতেন যিনি মুচলেকা লেখেননি, বিজেপিকে মুচলেকা দেননি, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হতো। এত ইনিয়ে বিনিয়ে না না দেখা যাক না, পুলিশ যদি করে তখন হবে, আমরা কেন বলতে যাব, এই এত কথা কি আসতো তো না। আজকে কুণাল ঘোষ যে দাবি করেছেন সেই মানে তার থেকে অনেক বেশি কঠোর কঠিন দাবি এতদিন বিজেপির নেতারা করতেন। বিজেপির মুখপাত্ররা আপনার চ্যানেলে এসে বলতেন যে অমুককে গ্রেপ্তার করতেই হবে, তখন তো বলতেন না পুলিশ যদি মনে করে তবে গ্রেপ্তার করবে। আজকে এত ডিফেন্সিভ কেন? এখানে বোঝাপড়া সেটিংয়ের যে কথা আমরা এতদিন শুনতাম, আসলে মুচলেকা তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া, বিজেপির সেটিং হয়ে গেছে বলেই এখন আর ফিরহাদ হাকিমের দিকে পুলিশ যাবে না। বাকি যারা নেতা আছে তাদেরকে কেউ বিজেপির কেউ বলবেন না যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। যে সিন্ডিকেটের কথা আজকে সায়ন্তনদা বলছেন, আমি মেনে নিলাম তিনি ঠিক বলছেন। সেই সিন্ডিকেটের সঙ্গে যদি এই মুচলেকা তৃণমূলের লোকজন যুক্ত থাকে, ইনক্লুডিং 134 নম্বর বা যে ওয়ার্ডের কাউন্সিলরের কথা বলছেন, আরও যারা যারা রয়েছেন, তাদের দিকে একটি হাতও কেউ বাড়াবে বলে আপনি মনে করছেন? এইভাবেই জাস্টিফিকেশন দেবেন, পুলিশ মনে করেনি তাই করেনি, আমরা কেন বলতে যাব? এইসব দ্বিচারিতা আমরা খুব ভালো করে বুঝি। এখানে ঋতব্রত তৃণমূল, মুচলেকা তৃণমূল এবং বিজেপি মানে তারা অনির্বাণ মিলেমিশে একাকার বিচারিতার হয়ে কথা গেছে। বলছো, কিন্তু তৃণমূলের আমলে একের পর এক ঘটনা নিশ্চয়ই তালিকাটা তুলে ধরতে হবে না? তখন কোথাও গিয়ে মনে হলো না যে সরকারকে ডেডলাইন বেঁধে দিই? কারণ সরকার তখন তৃণমূলের ছিল বলে সেটা তখন মনে হয়নি। ঠিক কথা। মানে এখন সেই প্রাণগুলো যে চলে গিয়েছিল, পেটের দায়ে তারা কাজ করতে গিয়েছিল, সেই প্রাণগুলো প্রাণ নয়, সেই সময় চলে গিয়েছিল এখন তাদের সরকার প্রাণ। যখন বদলে গেছে তাহলে সরকার করে দেখাক। আজকে সরকারের মাথায় যিনি আছেন তাকে চোর এই সায়ন্তন দ্বারা বলতে তার মানে তোমরা মেনে নিচ্ছ অনির্বাণ যে তখন যে সরকার ছিল, প্রাক্তন তৃণমূলের সরকার, তখন তারা কাজ করতে পারেনি, তখন তারা সেই অপরাধের একেবারে মাথা পর্যন্ত পৌঁছতে পারেনি? আমি ধরে নিলাম, সেটা মেনে নিচ্ছ তো? আমি মেনে নিলাম। এবার শুভেন্দু অধিকারীকে চোর সায়ন্তন দ্বারা বলেছিল কিনা জিজ্ঞাসা করুন। আপনি জিজ্ঞাসা করার আপনার সাহস নেই। আমি একটা কথা বলি, একটা কথা এই আলোচনা হচ্ছে না, যেটা ভাই অনির্বাণ বলছে, এই যে সুশান্ত ঘোষ কাউন্সিলর, বোধহয় 108 কি 107 নম্বর ওয়ার্ডে, 100 ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এই চ্যানেলে, এবিপি আনন্দের চ্যানেলে তৃণমূলের বিরুদ্ধে আমার পাশে বসে, আমাদের সামনে বসে বিষাদগার করেছেন এবিপি আনন্দের প্রোগ্রামে। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছে, তাকে পুরী থেকে ধরে এনেছে। তদন্ত সাপেক্ষ ঘটনা, সুশান্ত ঘোষের বিরুদ্ধে প্রাইমা ফেসি এভিডেন্স প্রচুর পরিমাণে পুলিশ পেয়েছে, তাকে পুরী থেকে ধরে এনেছে। সে তো তৃণমূল ছেড়ে দিয়েছিল, সে তো ছেড়ে দিয়েছিল। সুশান্ত ঘোষকে তাহলে ধরলো কেন? আমি যদি আপনার যুক্তি মেনে নিই, আপনি আমার যুক্তি মানতে হবে না। জাভেদ খান ফিরহাদ হাকিমকে ছেড়ে রেখেছেন ধরলো কেন? তাহলে জাভেদ খান, আপনারাই বলতেন সুশান্ত ঘোষের মাথার উপর জাভেদ খান আছে, এটা আপনাদের বক্তব্য, এটা আমার বক্তব্য নয়। বলুন জাভেদ খান বলুন, ফিরহাদ হাকিম বলুন, মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি বলুন বা যিনি, তদন্তের পথে চলবে, যখন মনে হবে পুলিশ ধরবে। গ্রেফতারের দাবি তো আপনারা করতে 104 নম্বর ওয়ার্ডের ক্ষমতায় আসার পরে আমি সেই ছবি দেখাবো যে 104 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর একেবারে তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমি বলছি মূল প্রশ্ন ধারপাশ দিয়ে কিন্তু অনির্বাণ যাচ্ছে না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গত সময়ে, গত তৃণমূল কংগ্রেসের 15 বছরের আমলে একের পর এক দুর্নীতি হয়ে গিয়েছে, আর 2 মাসের মধ্যে এত দুর্নীতি, সেটা কেন মুহূর্তের মধ্যে সব ঢাকা দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হচ্ছে। একের পর এক ঘটনা, বিপর্যয়, সেই বিপর্যয়ে কত মানুষের প্রাণ গিয়েছে, সেই প্রশ্নগুলোর কেন উত্তর অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আজকে দিচ্ছেন না, আমার সেই প্রশ্নটা থাকবে। কিন্তু স্পষ্টত আমি বলছি, আমি প্রাণ যাওয়ার কথা বলবো, রাজনৈতিক এই চাপানুতরের মাঝে ওই সমস্ত মানুষরা যারা পেটের দায়ে এসেছিলেন এবং যারা এইখানে একটা নিরাপত্তার বিষয়ে নিশ্চিত ছিলেন কার্যত, তাদের ছবিগুলো আমাকে তুলে ধরতে হবে। তার কারণ তাদের চোখে আজকে শুধুই জল। বিহারের মুঙ্গের থেকে এক পরিবারের 6 জন এসেছিলেন এই তারাতলায় গোডাউনের, এখানে কাজ করতে, নির্মীয়মান গোডাউনে। ভাবতে পারেন 3 জন ফিরলেন,
কিন্তু কফিন বন্দি হয়ে। দেখুন। बजरंगबली के नाम लेके कोई रास्ता ना है। बजरंगबली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। বেরোবার পথ নেই, রক্তে ভেসে যাচ্ছে নাক, চোখ, মুখ। ধ্বংসস্তূপের নিচে কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা, তার মধ্যেই আত্মীয়দের ফোন, পরিস্থিতির ভিডিও করে রাখা। তখনও জানেন না আদৌ বেঁচে ফিরতে পারবেন কিনা। अचानक मतलब कोई देख नहीं पाया कि क्या हुआ। अचानक मतलब पूरा फ्लोर गिर पड़ा सबके सर के। कितने बजे लगभग? तो वही 12 बजे। हम लोग मतलब जब अंदर दब गए थे तो हम लोग मतलब अब अपने से प्रयास किए अंदर से निकलने का, तब हमको 2 आदमी खींचा बाहर। অপ্রত্যাশিত কিছু পেলে কথায় বলে হাতে চাঁদ পাওয়া। নিজের জীবনটাই যেন সেভাবে ফিরে পেয়েছেন বিহারের মুঙ্গেরের বাসিন্দা মানিক চাঁদ কুমার। মৃত্যুকে ছুঁয়ে ফিরেছেন জীবনের পথে। শনিবার সামনে এসেছে মানিক চাঁদের দেওয়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার সেই ভয়াবহ সময়ের ছবি। निकलने का जगह नहीं था ना, थोड़ा सा जगह था, तो मतलब वहाँ पे गड्ढा खान के निकले। गड्ढा खान के जब हम मुड़ी घुसाए, उसके बाद हाथ घुसाए, उसके बाद बोले भैया अब मेरा हाथ ये मतलब इस पे चोट लग गया था। बोले उनको भैया अब थोड़ा मतलब हेल्प कीजिए, हमको खींचिए। तब वो मेरा हाथ पकड़ के हमको बाहर खींचे हैं। उसके बाद फिर पानी दिया, मुंह पे पानी मारे। उसके बाद हम बोले से मेरा वहाँ पे 3 भाई था, से वहीं पे दबा हुआ है, आप हम बताते हैं, आप वहाँ पे उठवाइए। मानिक चंद वहाँ अटका हुआ, बस हाल में फ़ोन किया था आप लोग को, क्या बोला था वो? बोला कि हम अंदर में चपा गए हैं जो मुझको बचाने के लिए। বিহারের মুঙ্গের থেকে তারাতলার এই গুদাম তৈরির কাজে এসেছিলেন একই পরিবারের 6 জন। তাদের মধ্যে আগেই মৃত্যু হয়েছে ঘি কুমার এবং মন্নু কুমারের। সেই তালিকায় যোগ হলো পরিবারের আরেক সদস্য শিরচন কুমারের নাম। পকেটে থাকা মোবাইল ফোন দেখে শনিবার তাকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান মানিক চাঁদ ও ঘি কুমারের বাবা রাজেন্দ্র কুমার। রাজেন্দ্র কুমার তার মুখে চোট আছে, কথা বলতে পারছেন না, চিকিৎসকরা তাকে কথা কম বলতে বলেছেন। তিনি মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ছেন তার সন্তানের মৃত্যুর কথা বলে, যে তারা 6 জন এসেছিলেন, ফিরে যাচ্ছেন 3 জন। ঘটনা কি हुआ था जी, बात कर पाएंगे? अच्छा, जो जिम्मेदार है उसके लिए आप शास्ति मांगेंगे क्या? हाँ मांगेंगे ना, लड़का हमरा 3 गो करो। মুঙ্গেরের এই পরিবারেরই সদস্য শহীদ কুমারও গোডাউনের নিচে চাপা পড়েছিলেন, তবে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসার পর শুক্রবার ছাড়া পেয়েছেন। हम लोग का 3 भाई गुजर गया इस घटने में, इसका भरपाई कौन करेगा बताइए। काम कर रहे थे, वो ढलाई हो रहा था, अचानक वो गिर पड़ा। এসেছিলেন 6 জন, ফিরছেন মাত্র 3 জন। বাকিরাও ফিরছেন, তবে নিথর হয়ে। हाँ 3 बॉडी जा रहा है, 1 बॉडी चला गया है, 2 बॉडी जाएगा। पापा को निकाला गया है, पुलिस प्रशासन वही सब निकाला है। हम तो मतलब अपने से निकले। आप जब अटके हुए थे वहाँ से घर में फ़ोन किए थे? हाँ हम मतलब घर में फ़ोन करके बताए थे कि मतलब हम जहाँ पे काम ढलाई वाला कर रहे थे वो फ्लोर गिर गया हम लोग के ऊपर पे, तो हम लोग के मतलब यहाँ से निकलवाइए। বাড়ছে মৃত্যু মিছিল, স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। যারা কোনো মতে বেঁচে ফিরেছেন তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পা বাড়িয়েছেন বাড়ির পথে। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আমি এখান থেকে অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, তৃণমূল আমলে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা আমরা দেখেছি, কমিটি তৈরি হয়েছে, তদন্ত করা হবে, পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে, সমস্ত রকম কথা বলা হয়েছে, কিন্তু তারপরও সেই তদন্ত কোথায় গিয়ে শেষ হলো, মাথা কারা আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু একের পর এক প্রাণ চলে গেছে। এই যে ঘটনা ঘটলো তারাতলায়, যেখানে 16 জনের মৃত্যু হয়েছে, যেখানে আমরা গতকাল দেখলাম এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে যখন আদালতে পেশ করা হলো, তারপর সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল তিনি বলছেন যে একদম মাথা পর্যন্ত পৌঁছতে হবে, রক্ষাকর্তাকে কালীচরণের সেটা জানতে হবে। তাহলে কি মাথা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, আচ্ছা বলতে পারেন আর কত মৃত্যু হলে আমরা যারা এখানে অংশগ্রহণ করি সবাই একসাথে বলবো এই কাজটা অন্যায়? এখানেও তর্ক আরম্ভ হচ্ছে, ভাগ্যবল এখনো মণিপুর শুরু হয়নি। আজকে আপনাদের বলছি যে দেখবেন পাকিস্তানের ডিএনএ টেস্ট করলে যেমন ওখানে সন্ত্রাসবাদের রক্ত পাওয়া যাবে, তেমনি বিগত দিনে তৃণমূলের অঞ্চল পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, পত্নী উপপত্নী যদি দেখা যায় বিভিন্ন জায়গায়, তাদের যেমন দুর্নীতি দেখা যাবে, আবার অনেকে ব্যভিচারে লিপ্ত। আজকে আপনারা যেটা আলোচনা করছেন একটু বলি আপনাদের, এই যে মিস্টার কুণালবাবু যে কথাটা বললেন,
ওনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস টেস্টটা কেন হচ্ছে, হট করে তো অ্যারেস্ট হলো না? হয় না। আপনি নিশ্চয়ই জানেন হোয়াট ইজ ল, আইনটা কি। আইনটা হচ্ছে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন, এবার ওটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে থেকে সিগনেচার এক্সপার্ট, দিস ইজ দ্য রুলস, এভাবে হয় না। এবার আপনাকে বলছি যে ঘটনাগুলো আপনারা দেখাচ্ছেন একের পর এক, আজকে তারাতলায় আমরা দেখলাম যে 17 জন 16 জন মানুষের মৃত্যুর সন্দেহ, গত পরশুদিন যেভাবে নাকি বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তার মধ্যেও যেভাবে আজকে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই কাজ করছে, কোনোদিন এই দৃশ্য দেখেছেন? আজকে যে আমি আপনাকে বলছি কেএমসি অ্যাক্ট যেটা আছে, ম্যাডাম আপনাকে মনে আছে 2021 সালে মেয়র ফিরহাদ হাকিমকে যখন আজকে সিবিআই অ্যারেস্ট করে, উনি কি বলেছিলেন? উইথ এ পিটিআর স্টোন, আমাকে কলকাতাকে মনের মতো করে সাজাবার জন্য আমাকে সময়টা দেওয়া হলো না। আপনি বলুন আজকে যে কাউন্সিলরের কথা আজকে কোভিডের সময় কলকাতাকে আমাকে বাঁচাতে দিল না, দিতেন না না না, আমার কাছে নোট আছে, ও বাবা আমার কাছে নোট আছে 2021 সালে মে মাসে যখন অ্যারেস্ট করে, তখন উইথ এ ভেরি পিটিআর স্টোন আমি বলেছিলাম, তারপরে আবার রিপিট করে না, ঠিক বলেছেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনাকে বলি যে মেয়রের কথা আপনি বললেন, কাউন্সিলরের কথা, আপনি কি জানেন গার্ডেন নিচে তার বাবা খুনি? আপনাকে জানেন তার বাবা একজন এসআই কে গুলি করে হত্যা করেছিল? তার কি হয়েছে? একের পর এক আপনারা যদি নাজিরাবাদ দেখেন, একেবারে আগুনে ঝলসে গেল 27টা দেহ। তার আগে আপনি বিবেকানন্দ ব্রিজে দেখুন, হরিমোহন ঘোষ কলেজের কথা বলতে চাইছেন? আচ্ছা আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের কত আইন রয়েছে, এই আইনটা ইমপ্লিমেন্টে শেষ করছি। বিগত দিনের মুখ্যমন্ত্রী 2022 সালে বলেছিল জিরো টলারেন্স আমরা অ্যাকসেপ্ট করেছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিরো টলারেন্স? সিভিয়ার পানিশমেন্ট অফ দ্য ক্রিমিনাল দোজ হু ব্রেক লস। আপনি দেখুন স্টেট সিকিউরিটি কমিশন করেছে, একটাকে অভিষেক বলেছে, দিদিকে বলো, কি আমরা পেয়েছি আপনি একবার বলুন। কেন বলছি? গতকালকে যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে, আপনি দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে কাকদ্বীপে যে অ্যারেস্টটা হয়েছে, বাবা মাকে আজকে হত্যা করলো সেই ছেলে, আজকে যখন গেছে 24 ঘন্টার মধ্যে এফআইআর নেমে 10 জন অ্যারেস্ট হয়ে গেছে। আপনি বলুন তমান্নার মা আজকে যখন নাকি কান্না করছে, বিষ খাচ্ছে, তার সামনে দিয়ে আজকে সেই ক্রিমিনাল এগিয়ে যাচ্ছে, থানায় যাচ্ছে, আই গেট নো রেজাল্ট। সেই তমান্নার মা যখন মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, আপনি দেখুন 24 ঘন্টার মধ্যে কি অ্যাকশন হয়েছে। আচ্ছা আমি বলছি যে কোনো প্রশাসনের কাছে এইটা প্রত্যাশিত। নাজিরাবাদে যখন ধরুন 17 জনের মৃত্যুর ঘটনা ঘটলো, কালীঘাট থেকে কতটা দূরে ছিল নাজিরাবাদ? একবারের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী আসার সময় পেয়েছিলেন। একমাত্র উপার্জনকারী, তাদের দেহাংশটুকু পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সেখান থেকে শুরু করে কখনো নরেন্দ্রপুর থানা, কখনো মর্গে পর্যন্ত দৌড়ে বেরিয়েছেন। সহানুভূতির কটা বার্তা দেখা গিয়েছে, এবং এই ঘটনায় যারা দোষী সেই মাথা পর্যন্ত কটার ক্ষেত্রে তৎকালীন প্রশাসন পৌঁছতে পেরেছে? তাই নয়, আমি আপনাকে বলছি যে এই নাজিরাবাদের ঘটনা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, আজকে সুজিত বসু যার ঘর থেকে এত টাকা পেল, সোনা পাওয়া গেল, আপনি বলুন, সে যখন নাকি 8 ঘন্টা পরে গেছে, আপনি দেখেছেন তাচ্ছিল্য ভাব যে আমার বহু জায়গায় যেতে হয়। আর আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আজকে অন্যান্যরা যাচ্ছেন, হাজির হচ্ছেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে জিরো টলারেন্স যদি এক্সাম্পল দিতে হয়, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ আপনারা অনেক গালিগালাজ করবেন আমাকে, কিন্তু আপনি দেখুন বিগত আজকে 1 মাস 8-10 দিনের মধ্যে কিভাবে অ্যাকশনগুলো হচ্ছে। কেন মুখ্যমন্ত্রী বিগত দিনে মুখ্যমন্ত্রী কেন অ্যাকশন নিতে পারলো না? কেন দিনের পর দিন আজকে মানুষের মৃত্যু হচ্ছে? কেন আজকে এখন পর্যন্ত ফিরহাদ হাকিমের অ্যাকশন হচ্ছে না? সত্যিই তো যারা আজকে মৃত্যুর জন্য দায়ী, আপনি জানেন যে কেসটা হচ্ছে কি 304, মানে culpable homicide not amounting to murder, conspiracy, এবং এই যে কেএমসি অ্যাক্ট যেটা আছে, কেন হবে না? তাই কি দায়িত্ব এড়াতে পারে? আজকে আমাদের মেয়র কি দায়িত্ব এড়াতে পারে? মেইন লোকগুলোকে অ্যারেস্ট এভাবে হয় না, কারণ উই হ্যাভ টু মেইনটেইন দ্য ফর্মালিটিস টু রিচ দ্য গোল। এভাবে হয় না, যেটা আজকে আমাদের দাদা বললেন, এভাবে হয় না। একেবারে আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, আজকে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামটা প্রথমবার আসছে এমনটা নয়। তৃণমূল কংগ্রেসের আমলে খোদ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রীতিমতো চিঠি পাঠানো হয়েছিল যে একেবারে তার নাম ব্যবহার করে তোলাবাজি করা হচ্ছে, এই রকম অভিযোগ পর্যন্ত এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে এসেছিল। আমার সে এক প্রশ্ন, তখন কোন ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে? কোন রহস্যে কার্যত এত বড় অভিযোগ আসার পরেও সেই অভিযোগপত্রটা একেবারে ফাইলের তলায় চাপা পড়ে গেছিল? রবীন্দ্রবাবু, আজকে এই প্রশ্নগুলো তো সঙ্গত কারণে সামনে আসবে। হ্যাঁ দেখুন, বস্তুতপক্ষে একটা সময় ছিল গত 15 বছর ধরে, 15 বছর বলবো না, প্রথম দিকে কয়েকটা বছর হয়তো বাকি ছিল, কিন্তু বাদবাকি সমস্ত সময়টা ধরে তৃণমূল শাসনে শাসকের আইন চলেছে, আইনের কোনো শাসন ছিল না। আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য
আমাদের রাজ্যের সমস্ত মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে এবং বিজেপির মুখ্যমন্ত্রী অন্তত প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হচ্ছে যে উনি সদিচ্ছা দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, যে তৃণমূলের মানে সিপিএমের তামান্নার মৃত্যুর থেকে আরম্ভ করে ওইখানে কাকদ্বীপের যে দম্পতির মৃত্যু, বিভিন্ন জায়গায় তিনি ছুটে যাচ্ছেন, চেষ্টা করছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে বলি, কুণাল ঘোষ ডেডলাইন দেওয়ার কি? কুণাল ঘোষ কি এই যে ধরুন গার্ডেন রিচ, আমি পড়ে যাচ্ছি, গার্ডেন রিচ বিল্ডিং কোলাপস 24 সালে, মেটিয়া ব্রুজ বিল্ডিং কোলাপস 24 সালে, গিরিশ পার্ক ফ্লাইওভার কোলাপস 2016 সালে, একটার পর একটা হয়েছিল। তখন কারোর পক্ষে কিন্তু এই ডেডলাইন দেওয়া সম্ভব হয়নি, মানে তখন কারোর মধ্যে এই বিষয়টা জাগ্রত হয়নি, এই মানবিকতা বোধটাই ছিল না। এবং মুখ্যমন্ত্রী সেখানে যাননি, এবং যাননি বলে তাকে যদি কেউ বলতে গেছে মুখ্যমন্ত্রীর সময় কোথায়, সেইটা নিয়েই তাদের মূল ব্যাপার হচ্ছে। অর্থাৎ নাজিরাবাদে অত বড় ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী একবারও গেছিলেন? কোনো জায়গায় তিনি যাননি। সুতরাং এইগুলো চোখের সামনে আমাদের এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে। এত সময়টা কম, মানে এই তো মে মাসে গেল আর আজকে জুনে বসে আছি। সুতরাং এর মধ্যে দাঁড়িয়ে ওই সমস্ত স্মৃতি ভুলে গিয়ে আমরা বিজেপির মুখ্যমন্ত্রীকে, যে মানে আমাদের যে বিজেপির মুখ্যমন্ত্রী নয়, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে শুরু করব, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমি বলি যে মেয়র ফিরহাদ হাকিমের নিশ্চয়ই আছে, দায়িত্ব নিশ্চয়ই আছে। একজন যদি ধরুন আমি যদি একটা সই করি, একটা টেন্ডারে পেপারে আমি যদি সই করি, টেন্ডার আমি মানে যখন টেন্ডার কমিটি করে দিল, কিন্তু সেই টেন্ডার কমিটি আলটিমেটলি যিনি সই করছেন, মাথার মানে টপ পার্সন, তিনি না জেনেই সই করবেন যে এটা কিসে সই করছেন। তাহলে দায়িত্বটা, তাহলে ছাড়পত্রটা কেন দিচ্ছেন? ছাড়পত্র আলটিমেটলি যার কাছ থেকে আছে তিনি রেসপন্সিবল। এবং বিজেপির সিপিএম কংগ্রেস তো ছেড়ে দিন, তারা তো ডিমান্ড করেছে ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি। কুণাল ঘোষ কেন? অগ্নিমিত্রা পলও বলেছেন যে আমার মনে হচ্ছে ফিরহাদ হাকিম এই ব্যাপারে তাকে গ্রেপ্তার করা উচিত। অর্থাৎ বিজেপির মধ্যে অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী, তিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি যদি মনে করেন যে গ্রেপ্তার করবার একটা কারণ আছে, তাহলে নিশ্চয়ই বিজেপির মধ্যে এই মুহূর্তে অন্তত মানে দ্বৈধতা নেই, মতদ্বৈধতা নেই, যে যদি থাকতো তাহলে তিনি পিছিয়ে আসতেন, তিনি বলতেন না। কিন্তু তিনি যখন সর্বসমক্ষে বলছেন, তার মানে কোনো একটা জায়গায় এই মুহূর্তে গ্রেপ্তার করে তাকে 3 দিন বাদে জামিন দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আরও ভালো করে ওই কালীচরণ ব্যানার্জি, আনোয়ার হোসেন ইত্যাদি যা যা এভিডেন্স আছে তুলে তাকে ধরা, মানে আলটিমেটলি তাকে ধরাটাই আমাদের কাম্য। আমরা চাই কিন্তু এই দায়ী যে যারা দায়ী তাদেরকে, তাদের চূড়ান্ত শাস্তি। চোখের সামনে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে 2 দিন বাদে জামিন হয়ে গেল, এরকম দায়ী আমরা চাই না। আমরা তালতলার এই বাংলার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে দিয়েছেন, আমি সেটা আমরা চাই না। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে বিজেপির দলে এ নিয়ে কোনো বিষয় নেই, গ্রেপ্তার হবে কি হবে না, এটা বিজেপির কাজ নয় কাউকে গ্রেপ্তার করা। এটা পুলিশের কাজ, প্রশাসনের কাজ, সরকারের কাজ। পুরসভা এবং সংলগ্ন একাধিক পুরসভায় এই যে 31 তারিখ পর্যন্ত যাবতীয় কনস্ট্রাকশন, বিশেষ করে কমার্শিয়ালের বন্ধ রাখা হয়েছে, তার কারণ তো কোথাও এই আশঙ্কা করা হচ্ছে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল। এইটা ভাঙার তো নিঃসন্দেহে এইটা একটা বড় চ্যালেঞ্জ বিজেপি সরকারের কাছে। আমি তো সেটাই বলছি যে এটাই বিজেপির চ্যালেঞ্জ, যে এর আগে তো কখনো এমন হয়নি সেফটি অডিট যে সব জায়গায় করানো হবে। কারণ সরকারের কাছে আরো আশঙ্কা যে এরকম ঘটনারও হতে পারে, তার জন্য তারা আগে থেকে সেফটি অডিট করাচ্ছেন এবং সেখানে তদন্ত ধরা পড়বে। প্রথমে সেফটি অডিট হবে, সেখানে দেখা যাবে প্ল্যানে ভুল আছে কিনা, মেটেরিয়ালসে কিছু গন্ডগোল আছে কিনা, তারপর কেন প্ল্যানে ভুল অ্যাপ্রুভ হলো সেটার তখন তদন্ত হবে। ফলে সময় যত এগোবে এটা আরো বেশিভাবে ধরা পড়বে, সেই আশঙ্কা থেকেই সরকার করছেন। আরে হাজারে হাজারে ঘুঘুর বাসা ভাঙাটা নিঃসন্দেহে বিজেপি সরকারের কাছে চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকারের সৌজন্য, একেবারে রীতিমতন জল দিয়ে বাতাস দিয়ে এই দালাল রাজ এবং যে নেক্সাসটা সেটাকে প্রতিপালন করা হয়েছিল। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আচ্ছা রবীন্দ্রনাথ একটা কথা বললেন, ডেডলাইন দেওয়ার কুণাল ঘোষকে। আচ্ছা যখন তারিখ ধরে শুভেন্দু অধিকারী বলতেন অমুক তারিখে সিবিআই আসবে, তমুক তারিখে ইডি আসবে, এই কথা তখন রবীন্দ্রনাথ দা বলেননি তো যে এই তারিখ দেওয়া শুভেন্দু অধিকারীকে? দেখুন কোথায় কার টিকি বাধা আছে না আছে রাজনৈতিকভাবে, সেটা এখানে পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে একটা সময় যে বিজেপির নেতারা নিজেরা বলতেন
যে অমুককে গ্রেপ্তার করতে হবে, রাজ্য পুলিশ করবে না, সিবিআই করবে, ও করবে না, ইডি করবে। এটা তো বিজেপির নেতারা বারবার করে বলেছেন। আজকে তাদের সিংহভাগ যখন তাদের কাছে মুচলেকা দিয়ে তাদের কাছে ভালো ছেলে সেজেছে, তখন আর তাদের বিরুদ্ধে কোনো রকম কথা টথা বিচার আর বেরোচ্ছে না। তখন বলছে না পুলিশ যদি পায় তখন বারবার ডাকা হচ্ছে, সমন করা হচ্ছে, জেরার নামে 6 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ধরে চালাচ্ছে। এখানে কথাটা হলো যে এখানে একটা কেউ একজন বলছিলেন যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট চেক করবে, সই তার কিনা, অমুক কিনা, হ্যান কিনা। বুঝলাম, কালী ব্যানার্জির ক্ষেত্রে কোন চেকটা করা হয়েছে শুনি একটু। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম বললো কালী ব্যানার্জি পুরো নামটাও বলেনি, ওই সে গ্রেপ্তার হয়ে গেল। আর যার নাম দেখিয়ে সই আছে বলছেন তিনি এখনো গ্রেপ্তার হচ্ছে না, বিজেপির নেতা। তার মুখে ডিফেন্ড করছেন। প্রথম কথা হচ্ছে এফআইআর যখন হয় সেই অফিসার ইনচার্জ ডিসিশন করে কাকে অ্যারেস্ট করব, কাকে ইনকোয়ারি করব, হয় না। উনি একজন অ্যাডভোকেট, উনি কি করে কথা বলেন? এফআইআর নেমড অ্যাকিউজড আন্ডার সেকশন 154 সিআরপিসি তে স্পষ্ট বলা আছে যে তুমি আগে ইনকোয়ারি করবে, দেখবে যদি সাবস্টেন্সিয়েট করে তাহলে অ্যারেস্ট করবে, এবং অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার। উনি কি বলছেন? আমি একটা কথা বলি, শুনুন, বিজেপি পার্টি আপনি একটা কথা বলেন না, বিজেপি নেতা ডিফেন্ড করছে। তার বিরুদ্ধে কোন সাবস্টেন্স পেয়েছে আপনি বলুন। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, কিছুক্ষণ আগে আমি এই প্রশ্নটা রেখেছিলাম, আমি আসবো শান্তনা, কিন্তু আমি অনির্বাণ, এই অভিযোগটা তো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজি করা হচ্ছে। এই অভিযোগটা কোত্থেকে এসেছিল? ক্যামাক স্ট্রিট থেকে এসেছিল, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এটাই তো প্রশ্ন। সেই রহস্য, কোন রহস্যে তখন কার্যত প্রশাসন হাত গুটিয়ে বসেছিল? একই যুক্তি তো, তোমারই তো যুক্তি, আমি তোমাকে যুক্তি না উত্তর চাইছি তো। একদম তোমার যুক্তিতে তোমাকে উত্তর ফেরত দিচ্ছি। এখানে যদি পুলিশ আগে প্রাথমিক তদন্ত করে তবে কিছু পেলে তবে করবে তো। আচ্ছা, আমি বলি তখন প্রাথমিক তদন্তটুকু কি হয়েছিল? আমার তো প্রশ্ন যে তখন এই যে চিঠিটা পাঠানো হয়েছিল ক্যাবিনেট থেকে অভিষেক ব্যানার্জির অফিস থেকে, সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তটুকু হয়েছিল কি? যারা পুলিশ অফিসার নিঃসন্দেহে প্রশ্ন থাকবে আজকে। আর আমি বাইপাস করার চেষ্টা হতে পারে, এখন অস্বস্তি জায়গাটা হচ্ছে কি জানেন তো, যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফে। 3টি থানায় অভিযোগ দায়ের কালীঘাট তৃণমূলের, যেখানে তৃণমূলের লোগো এবং নাম ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল, যে বৈঠকটা একেবারে তপসিয়াতে হয়েছে, এবং সেই বৈঠকের পরে সিদ্ধান্ত যেটা হয়েছে যে 21শে জুলাইয়ের সমাবেশ। দেখুন, এটা নিয়েও কিন্তু রীতিমতন দড়ি টানাটানি শুরু হয়েছে। কালীঘাট তৃণমূল তারা পুলিশের কাছে আবেদন জানিয়েছে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে। আবার ঋতব্রত তৃণমূল তারাও অনুমতি চেয়েছে 21শে জুলাইয়ের সমাবেশ তারা করতে চলেছে ভিক্টোরিয়া হাউসের সামনে। সবার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। সবার অনুমতি চেয়ে সিপিকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। ঋতব্রত তৃণমূল কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছে এবং কালীঘাট তৃণমূল আবেদন জানিয়েছে। অর্থাৎ তৃণমূলের একদিকে কালীঘাট তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তারা আবেদন জানিয়েছে 21শে জুলাই তারা শহীদ দিবস পালন করতে চায়, এবং সেই মর্মে পুলিশের কাছে একেবারে ছাড়পত্র তারা চেয়েছে, অনুমতি চেয়েছে। একই দাবি জানানো হয়েছে কিন্তু ঋতব্রত তৃণমূলের তরফেও, তারাও পুলিশের কাছে 21শে জুলাই শহীদ দিবস পালন করতে চেয়ে অনুমতি চেয়েছে। 21শে জুলাই ধর্মতলাতে সমাবেশ করতে চান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বিধায়ক এবং কাউন্সিলররা, ওখানেই করবেন? আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য। এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন? সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি। আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এর পরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকে এই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়,
তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করব সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করব আমি সেটা বলতে পারি। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। দেখি সেটা তো পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চনা বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে 100%। মানে ঋতব্রত তৃণমূলের এই লড়াই তো এবার পৌঁছে গেল রবীন্দ্রনাথ বাবু, মানে একদম 21শে জুলাই নিয়ে মিটিং তো হবে, কি কালীঘাট মিটিং তো করবে, অর্থাৎ কালীঘাট তৃণমূল, কিন্তু কতজনকে নিয়ে? একেবারে তো কালীঘাটের বাগান তো একদম ফাঁকা হয়ে গেছে প্রায়। দেখুন, প্রথমেই বলি যে এ এক তৃণমূলের অদ্ভুত সার্কাস শুরু হয়েছে। শহীদ দিবস একটা 21শে জুলাইয়ের যদি আমরা ধরে নিই, একটা অতজন মানুষ শহীদ হয়েছিলেন, তাদেরকে নিয়ে এসে শহীদ বা তাদের স্মরণেই তাদের পরিবারের লোকজনকে নিয়ে এসে একটা শহীদ স্মরণ সভা করা হতো। সেই জায়গাটা আজকে সার্কাসের জায়গায় নেমেছে। দুদলই প্রমাণ করবার চেষ্টা করছে যে তারা লক্ষ্মীবাবুর কা আসলি সোনে চাঁদি কা দোকান, কোনটা দোকান আসল দোকান সেইটা বোঝানোর জন্য এখন আপ্রাণের চেষ্টা। এতে সবচেয়ে বেশি খুশি কিন্তু এই মুহূর্তে বিজেপি, কারণ তৃণমূল বিজেপি আমাদের মুখ্যমন্ত্রী বলেই ছিলেন যে আমার মনে আছে উনি বলেছিলেন যে সব দলের নাম নিশান থাকবে, কিন্তু এই দলটার কোনো নাম নিশান আমি রাখতে দেবো না। নাম নিশান দুটো নিয়ে আজকে গন্ডগোল বেঁধেছে এবং দুজনই নাম নিশান চাইছে। কেউ চাইছে, দুজনই চাইছে তাদের প্রতীকটা তাদের কাছে থাক, দুজনই চাইছেন তৃণমূল নামটা থাক, এবং এটা নিয়েই লড়াই, এটা নিয়ে দুজনই এখন ইয়ের কাছে নির্বাচন কমিশনের কাছে গেছে। কিন্তু আমরা যদি এর বড় জায়গাটায় যাই, দেখুন এই দুয়ের মধ্যে লড়াইটা কোথায়? তৃণমূল দল একদম মানুষের কাছে নিন্দিত হয়ে গেছে এই মুহূর্তে। এই যে লোকগুলো দাঁড়াতে চাইছে, যারা বলতে চাইছে যে আমরা সেদিন যাব, যে এমএলএ ওই 60 আর 20 80 জন, তারা এই তৃণমূলের গন্ধ দূর করতে পারবে? তারা কি তৃণমূলের গন্ধের বাইরে? তারা যখন তৃণমূল ছিল তখন তারা সমানভাবে মুখ্যমন্ত্রীর সমান বলেননি যে আপনারা কেউ প্রটেস্ট করেছিলেন? প্রোটেস্ট তো করেনি তারা। চব্য লেজ্জ পেয়েও খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থেকে। তার ছবিতে জিতে আজকে তারা তার নিচে চলে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। সমস্ত দিক থেকে বোঝানো হচ্ছে তাকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দুর্নীতিতে এই পরিমাণ যুক্ত, তাকে উনি ছাড়বেন না, এবং উনি যদি না ছাড়েন দলটা এরকম টুকরো টুকরো হবে, এটা সব স্বাভাবিক। কিন্তু এতৎসত্ত্বেও একটা কথা বলতে হয়, দুর্নীতিগ্রস্ত দল টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। তা সত্ত্বেও আমি বলবো যে এই যে 60, 20, 80 জন আছে, এদের কিন্তু বাংলায় কোনো সাংগঠনিক কোনো সম্মান নেই। সম্মান যদি এখনও যদি কিছু মানে সারবত্তায়, মুখ্যমন্ত্রী বলেছেন যে তার নিজের সভাতেই যদি, তার নিজের বুথেই যদি উনি আনেন, তাহলে তাকে জননেত্রী বলবো কেন? যথার্থ কথা। কিন্তু তা সত্ত্বেও যদি একটু আধটু যদি কিছু থেকে থাকে তৃণমূলের, তাহলে লোকেরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানবে। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যে 60, 20, 80 যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে দাঁড়িয়ে জিতলেন, জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করছেন, তাদেরকে কিন্তু তারা মানবে না। আমি এইখানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, আলটিমেটলি দুপক্ষই পুলিশের কাছে আবেদন জানিয়েছে, অনুমতি চেয়ে। এখন পুলিশ কাকে আবেদন দেবে, কারটা খারিজ করবে, সেটা তো একান্তই প্রশাসনিক ব্যাপার। কিন্তু এই প্রশ্নটা অনির্বাণের কাছে থাকবে, যখন নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ওয়াই চ্যানেলে সভাটা করলেন, তখনও তার ধারে পাশে যে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আদি তৃণমূল নেতাদের দেখা গেছিল, তারাও কার্যত বেশিরভাগ এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। ফলে প্রশ্নটা হচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল 21শে জুলাই করার ছাড়পত্র পান, সঙ্গে কজন থাকবেন অনির্বাণ?
সঙ্গে এই বেঈমানরা থাকুক না থাকুক তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ কর্মীরা থাকবেন, সমর্থকরা থাকবেন, সদস্যরা থাকবেন, যারা মাটিতে অ্যাকচুয়াল লড়াইটা করতে জানেন তারা থাকবেন। কোনো রাজনৈতিক দল শুধুমাত্র তার কটা বিধায়কের মুখ, কটা সাংসদের মুখ আছে এইটা দিয়ে নির্ধারিত হয় না। আমি খুব আশা করব যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যে সভা করবে, পুলিশ অনুমতি দিল না দিল বয়ে গেছে, মুচলেকা যারা দিয়ে বসে আছেন তারাও করে দেখিয়ে দিন তারা কটা লোক আনতে পারেন, আর কটা লোক তাদের ডাকে আসে, আর কটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আসে, সেদিন একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। দেখুন, ওয়াই চ্যানেলের কথা যেটা আপনি বললেন, সেদিন এই ফিরহাদ হাকিম তিনি সেইখানে গিয়ে বক্তব্য দিচ্ছিলেন বিজেপির বিরুদ্ধে কঠিন কঠিন কথা, এমনকি ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধেও কঠিন কঠিন কথা। দুদিনের মধ্যে তিনি সেখানে তাদের গিয়ে কোলের পাশে চেয়ারটায় গিয়ে বসে বললেন, অর্থাৎ আগে থেকেই বোঝাপড়া ছিল। সেই বোঝাপড়া থাকাকালীন যিনি ওখানে গিয়ে এত বড় বড় কথা বলছিলেন, তার মনের মধ্যে বেইমানি। এই বেইমানদের সঙ্গে কে থাকবে এই প্রশ্নটাই তো অবান্তর। বেইমানদের সঙ্গে বেইমানরা ছাড়া কেউ থাকে না, এবং মজার বিষয় আপনি খেয়াল রাখবেন, বেইমানরা নিজেরাও নিজেদের পাশে থাকে না। আমরা আপনাকে উদাহরণ দিয়ে বলি, যুক্তিতক্ক অনুষ্ঠান কদিন আগে হলো, প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি এখন এই মুচলেকা তৃণমূলে নাম লিখিয়েছেন, তাকে কুণাল ঘোষ বারবার বলেছিলেন আপনার দলের চেয়ারপারসনকে আপনি নামটা বলুন। উনি অরূপ রায় নিজেরাই তার আগের দিন তারা হোটেলে বসে ঠিক করে নিলেন নিজেদের মতো, সেই নামটাও তিনি বলতে পারেননি। এই যে 60 জন 65 জন যারাই থেকে থাকুন, এরা নিজেরাও নিজেদেরকে বিশ্বাস করে না। আপনি কি ভাবছেন যারা সব বেইমানি করে এক জায়গায় হয়েছে, অনির্বাণ যাদের বেইমান বলছে, এই বেইমানদের নিয়েই কিন্তু একের পর এক নির্বাচনে ঘাসফুল ফুটিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। তখন সেটা বেইমান বলে মনে হয়নি, তখন কার্যত উন্নয়নের ডাকে তারা সাড়া দিয়েছে। ফলে সবটা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখছেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে তৃণমূল কংগ্রেস দেখছে, এবং কোন সময়ের আপনি ব্যাখ্যা করছেন, পুরোটা তার উপরে নির্ভর করে। আমি এবার আমাদের এবিপি আনন্দের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে যাব, তার কারণ আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠকটা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হলো অনির্বাণ। 47 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। কি হলো আজকে মিটিংয়ে? দেখো শুভজিৎ, আজকের মিটিংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তার মধ্যে অত্যন্ত যেটা উল্লেখযোগ্য বলতে হয় সেটা হচ্ছে যে 21শে জুলাই পালন নিয়ে কিন্তু আজকের বৈঠকে বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই যে ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস রয়েছে, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে, তাদের তরফ থেকে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা শহরের একাধিক স্থানকে উল্লেখ করে যে তারা 21শে জুলাই পালন করতে চাও। অন্যদিকে কিন্তু তুমি জানো যে কালীঘাটপন্থী তৃণমূল তারাও কিন্তু একটি চিঠি পাঠিয়েছে যে ধর্মতলায় যেখানে ভিক্টোরিয়া হাউস, তার সামনে যেখানে তারা প্রত্যেক বছর এই 21শে জুলাই পালন করে আসে, সেই 21শে জুলাই পালন করতে চেয়ে। ফলত 21শে জুলাই নিয়ে একটা বার্তা আজকে কিন্তু ঋতব্রত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে কাউন্সিলরদের। অন্যদিকে যেটা আরেকটা বিষয়, যে কাউন্সিলররা কিন্তু বারে বারে প্রশ্ন তুলছিলেন দলের মধ্যে, ঋতব্রতপন্থীদের দলের মধ্যে কিন্তু প্রশ্ন উঠছিল যে যেভাবে সামাজিকভাবে হেনস্থা হতে হচ্ছে, চোর চোর স্লোগানের সম্মুখীন হতে হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিধানসভার মধ্যে তারা সোচ্চার হন। আজকে তারক সিংহ কিন্তু মিটিং ছেড়ে বেরিয়ে এসে তিনি নিজের কথা বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়ার প্রয়োজন রয়েছে, সেই বার্তা আমরা দিয়েছি। এবং এইটা নিয়েও কিন্তু বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হবেন, কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিদ্রোহী বিধায়করা তারা নিয়ে যাবেন এই সমস্ত কাউন্সিলরদেরকে, নিয়ে গিয়ে সেখানে বলবেন যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন কাউন্সিলরদেরকে না হতে হয়। এর পাশাপাশি যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, আজকে কিন্তু সন্দীপন সাহা তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে আমরাই আসল তৃণমূল, আমাদের উপরে আস্থা রাখুন। এবং এই আস্থা রাখার কথা তারা কেন বলছেন, কারণ ইতিমধ্যে তুমি জানো যে পরিষদীয় দল, সংসদীয় দল, এবং এখন যেটা মনে হচ্ছে যে কলকাতার যেটা বলা হয় ছোট লালবাড়ি, সেই কলকাতা পুরসভার সংগঠন সেটাও কালীঘাটের হাট থেকে কার্যত তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে ঋতব্রত শিবিরের দিকে ঝুঁকে গিয়েছে। এর আগে আমরা দেখেছি 22 তারিখের বৈঠক, সেখানেও প্রায় 60 থেকে 65 জন তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন, প্রাক্তন কাউন্সিলররা। আজকেও কিন্তু প্রায় 47 জন প্রাক্তন কাউন্সিলর উপস্থিত রয়েছেন, এবং বারে বারে কিন্তু আখরুজ্জামান থেকে শুরু করে একেবারে জাভেদ খান, সন্দীপন শাহ প্রত্যেকে কিন্তু এই বার্তা দিয়ে গিয়েছেন যে আমরাই আসল তৃণমূল এবং আমরা যেটা করছি সেটা কিন্তু সবার ভালো স্বার্থে করছি। এই বার্তা কিন্তু আজকে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, অর্থাৎ ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের তরফে কিন্তু কাউন্সিলরদেরকে। শুভ্রজিৎ, অনেক ধন্যবাদ অনির্বাণ তোমাকে। দেখুন, হিন্দিতে একটা কথা আছে না যে চিট ভি মেরি পট ভি মেরি, ওই শোলে সিনেমা সেই পয়েন্টটার মতন, যাই পড়ুক না কেন হেড পড়লে আমার, টেল তো হেডই, সেটাও আমার। অনেকটা বিজেপির কি এখন এইরকম পরিস্থিতি, মানে এই আসল তৃণমূল কে, লোগোটা কে পাবে, দলীয় প্রতীক কে পাবে, এটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কিন্তু যাই হোক না কেন, এই কলকাতা পুরসভার নির্বাচনে সবটাই লাভটা কি বিজেপির ঘরে নয়? সায়ন্তনদা কি বলেন? দেখুন, এগুলো নিয়ে ভাবার সময় নেই। পশ্চিমবঙ্গের মানুষ অনেক গুরুদায়িত্ব দিয়েছেন, বিজেপির সরকার আছে আমাদের কর্মীদের ওপরে। আমি এই প্রথার পাশে বলি, ভাই
অনির্বাণ যে বিষয়টা তুললো যে বিজেপি ডিফেন্ড করছে ফিরহাদ হাকিমকে, আমাদের ডিফেন্ড করার কিছু নেই। আমরা অনুব্রত মণ্ডল নই যে বলে দেবো পুলিশকে বল ওই গাঁজা কেস দিয়ে ওই মেয়েটাকে তুলে নিতে। সে অনুব্রত মণ্ডলের ঐতিহাসিক স্টেটমেন্ট, পুলিশকে নির্দেশ দেওয়া, আমরা যেটা টিভির পর্দায় দেখেছি, ঘড়ি দেখিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার হয়েছে ঠিকই, কিন্তু বিজেপির কোনো নেতা, কোনো সদস্য এভাবে পুলিশকে নির্দেশ দিতে পারে না। সেটা বলতে পারে যে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা উচিত বা হতেই পারে তার গ্রেপ্তারি, এটা বলতে পারে, কিন্তু সিদ্ধান্ত পুলিশকে নিতে হবে। তার জন্য আমি সেটুকু শুধু বলেছি, তার জন্য কোনো নেতা ফিরহাদ হাকিমকে ডিফেন্ড করছে না। প্রথম হচ্ছে এটা আমি একটা অবজেকশন করছি ওর বক্তব্যের। দ্বিতীয়, আপনি যেটা বললেন আমাদের লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের লাভ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে এমন একটা দল ছিল, জঞ্জাল ছিল, সেটা উঠে যাচ্ছে। এটা যত তাড়াতাড়ি উঠে যায় নিজেদের মধ্যে আকচি করে তত ভালো। কিন্তু আমার একটা চিন্তাও আছে, চিন্তাটা হচ্ছে 21শে জুলাই যদি এক স্থানে দুটো দল বা উপদল যাই বলুন, কোনটা আসল কোনটা নকল তো এখনো আমি জানি না, কে দুলালের তালমিছড়ি আসল আর নকল কিছুই বলতে পারবো না, তারা যদি ওখানে গিয়ে নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করতে শুরু করে একটা স্থান নিয়ে, তখন তো ওই এলাকাটায় ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস দেখা দেবে। 1993 সালের একটা বড় ঘটনা ঘটেছিল, তার প্রভাবে এই 33 বছর পরে যদি দলটার মধ্যে গৃহযুদ্ধটা রাস্তায় শুরু হয়ে যায়, তখন একটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস দেখা দেবে। তার জন্য কলকাতা পুলিশকে এখন থেকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস ওই দিন ওই জায়গায় তৈরি না হয়। এটা কিন্তু পুলিশকে এখন থেকে দেখতে হবে। তার জন্য বিজেপির লাভ ক্ষতি কিচ্ছু নেই। অনেক বড় কাজ বিজেপির কাছে আছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে। শিল্প আনতে হবে, সিন্ডিকেট রাজ ভাঙতে হবে, লুঠেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং যে কর্মসংস্কৃতি বাংলায় হারিয়ে গেছে সেই কর্মসংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে, এবং পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে বেঁচে গেল তা যাতে আবার কোনোভাবে না হয় সেই ব্যবস্থা করতে হবে। সেটা অনেক বড় চ্যালেঞ্জ। কে তৃণমূল আসল নকল, কারা কি করছে, কে চেয়ারম্যান, কে কোথায় গেছে, কে দিল্লিতে গেছে, কে সাংসদ নিচ্ছে, কে বিধায়কদের সঙ্গে বসছে, এ নিয়ে বিজেপির কোনো নেতার কোনো আগ্রহ নেই। উই হ্যাভ জিরো ইন্টারেস্ট ইন। বেশ, এটা উত্তরটা দিই, সেটা হচ্ছে তৃণমূল নয় জঞ্জাল দল, বুঝলাম। তা সেই দল থেকে যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী বানিয়েছেন তারা কি জঞ্জাল নয়? আর যারা এনসিপিআই নামক এক আজব চিড়িয়ার অংশ হয়ে ভূপেন্দ্র যাদব, অমিত শাহ এদের সঙ্গে মিটিং করছেন, তারাও তো সেই আপনার ভাষায় জঞ্জাল পার্টি থেকে যাওয়া লোকজন। তাহলে সেই কোটানকোট জঞ্জালদের নিয়ে আপনাদের সর্বোচ্চ নেতারা এত মগ্ন কেন? তাদেরকে নিয়ে এত মিটিং করছেন কেন? তারা যখন বলছেন আমরা এখন মোদিজির দেখানো পথে হাঁটবো, আমরা এনডিএকে সমর্থন করব, তারা যদি এতই খারাপ হবে আউটরাইট রিজেক্ট করলেন না কেন? তাদেরকে তো আপনারাই কোলে করে নিয়ে গিয়ে বসে মিটিং করিয়ে পুরোটা সেটিং করিয়ে তারপর বলছেন না এবার আমরা সমর্থন করব। আপনারা চাইলে আপনারাও করুন না, মোদিজির দেখানো রাস্তায় হাঁটুন না, আমরা কেন রিজেক্ট করব না? আপনি এখানে বসে আজকে ঘোষণা করুন যে আমি আজ থেকে মোদিজির দেখানো রাস্তায় হাঁটবো। আমি অল হার্টেডলি অ্যাকসেপ্ট বললেন, আপনি জঞ্জাল বললেন, আমি দলটাকে তো জঞ্জাল বলছি। আর দলটা তো হাওয়ায় হয় না, এই দলে শাহজাহান আছে, যেই দলে শাহজাহান জাহাঙ্গীর, যে দলে শাহজাহান জাহাঙ্গীর নামটাও বলতে, এই ধরনের লোকজনকে নামটাও বলতেন। কদিন আগে যারা গিয়ে মিটিং করেছে, কদিন আগে কাকলি ঘোষদস্তিদের নামটা বলতেন। শুনুন, আপনি বলতেন, আপনি তো জঞ্জাল নন, আপনি জঞ্জাল নন, আপনি তো যাদেরকে কদিন আগে চোর বলেছিলেন, আজকে অমিত শাহ তাদের সঙ্গে মিটিং করছে। আমি প্রকাশ্যে বলছি, আমরা যাদেরকে আপনারা চোর বলেছিলেন তাদের সঙ্গে অমিত শাহ মিটিং করছে। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, আজকে যে জঞ্জাল নিয়ে তো টানাপোড়েন চলছে, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, বিজেপি মানে ভারতীয় জঞ্জাল পার্টি, কারা বলতো? তৃণমূল কংগ্রেস বলতো, এবং তাদের থেকে একেবারে দল ভাঙিয়ে সম্মানের সঙ্গে তাদের পদ কারা দিয়েছিল? তৃণমূল কংগ্রেস দিয়েছিল। তখন মনে হয়নি? প্রশ্নটা হচ্ছে, আমি আবার বলছি, কোন সময় বলছেন, কোন কাজ করছেন, কোন দৃষ্টিভঙ্গিতে এবং কোন রাজনৈতিক উদ্দেশ্যে, টাইমিংটা বড় ফ্যাক্টর হয়ে যায়। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো টাইমিংয়ের প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে দলীয় প্রতীক জোড়া ফুল, তার মালিক কে হবে, অর্থাৎ আসল তৃণমূল কে, তা নিয়ে টানাপোড়েন কিন্তু সমানভাবে চলছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘর ভেঙে খান, দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন, সেখানেই থাকছে না তৃণমূল নেত্রীর ছবি, অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি প্রতীকের পালা?
তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। বলছি আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা দেশের আইন কানুনে নির্বাচন কমিশনে আস্থাশীল। সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত। কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। গত সোমবার নিউ টাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হয়, সেখানে নতুন চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়। এদিন প্রতীক নিয়ে মুখ খুলেছেন তিনি। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে? সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এর আগেও বহু রাজনৈতিক দলের, এর আগে অল ইন্ডিয়া বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেটা হয়েছে। এক্ষেত্রে কি হবে আমি জানি না, তবে তারা যেতেই পারে, আবেদন করতেই পারে, এবং নিয়ম অনুযায়ী যারা পাবার তারাই পাবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এদিকে কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। কিন্তু প্রতীক কার কাছে থাকে সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রতীক কার কাছে যাবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে। কিন্তু যেভাবে বিদ্রোহীদের সংখ্যাটা বাড়ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছিলেন যে সংবিধানে কিন্তু সংখ্যাটা একটা আসল বিষয়। তো সেক্ষেত্রে কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি এই প্রতীক ধরে রাখতে পারবেন? হ্যাঁ, ওটাতে যাওয়ার আগে আমি অনির্বাণের প্রশ্নের একটা কথা বলি। জঞ্জালের গুরুত্ব নেই বললেও আবার ভুল, কারণ জঞ্জাল কিন্তু রিসাইকেলও করা হয়। বিজেপি কিন্তু রাজনীতি করতে এসছে। রাজনীতি মানে আমরা সবাই জানি পলিটিক্স টক্স অ্যাবাউট পাওয়ার। তাহলে পাওয়ারে থাকতে গেলে নাম্বারটাও একটা গেম। আমি যদি নাম্বার পাই, বিজেপি কি যাদের এই যে 30 জন 20 জন যাদের কথা এমপির কথা হচ্ছে, এদের কি বিজেপি বিরাট কিছু পাত্তা দেবে বলে অনির্বাণের ধারণা? ভবিষ্যতে আমি কি হবে সেটা আমি বলতে চাই না, কিন্তু এটা ঘটনা যে এই মুহূর্তে 20 জন তাদের দরকার, তারা পেয়েছে, তারা নেবে। কাজ হয়ে গেলে এটা কি তৃণমূল যদি ওখানে থাকতো, তৃণমূল কি করতো না? এটা তো সহজ রাজনীতির অঙ্ক বলে যে আমার ভোটের, আমার যদি সংসদের অঙ্ক আমার দলে না ঢুকিয়ে একটা জায়গায় আমি যদি আমেন করবার জন্য কিছু লোককে পাই, নেব না কেন? নেব। যদি তার বিরুদ্ধে কেউ অভিযোগ করে, তাহলে সেই অভিযোগের বিরুদ্ধে অভিযুক্ত হলে তাকে আমরা, আমাদের তো কোনো দলের দায়িত্ব নেই, সে তো অন্য দলে আছে। এবার আমি আসছি প্রতীকের কথায়। এটা কিন্তু ঋতব্রত কথাটা ঠিক বলেছে, কারণ আজকে আমি ওই কনস্টিটিউশনটা, মানে তৃণমূল দলের কনস্টিটিউশনটা এক ঝলক দেখছিলাম। তাতে কিন্তু এই বিভিন্ন যে এমএলএদের মধ্যে থেকে প্রতি 5 জন থেকে 1 জন থাকবে, এই যে স্টেট কমিটি তা দিয়ে তৈরি হবে, এই যে বিভিন্ন ভাগগুলো করে রেখেছে, তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে এই ঘটনা এই দিন একদিন আসবে। এই যে বিভিন্ন এমপিদের 5 জনের মধ্যে 1 জন আসবে ন্যাশনাল কমিটিতে, এই রকম যে ভাগগুলো, সংখ্যাটা কিন্তু সেখানে একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবং চেয়ারম্যান যে কিভাবে ইলেক্টেড হবে আমি কিন্তু ওটা খুঁজে আমি বের করতে পারলাম না। আমার হয়তো ভুল, মানে আমি আরও ভালো করে খুঁজে দেখলে হয়তো পেতাম, কিন্তু চেয়ারম্যানকে যে সরানো যাবে না এরকম কোনো প্রভিশন আমি দেখতে পেলাম না। তাহলে মানে ইলেকশন কমিশনের কাছে কিন্তু একটা
বিরাট সমস্যা, মানে নাম নিশানের এই যে সমস্যা, তার মানে আপনি বলছেন এই যে ধরুন জাতীয় কর্মসমিতিতে এই যে করা হলো ঋতব্রত তৃণমূলের তরফে, সেখানে মাথায় অরূপ রায়কে বসানো হলো, সেটা সম্পূর্ণ সংবিধান মেনে আপনি বলছেন। সংবিধানের যে ধারাগুলো প্রভিশনগুলো আমি এক্ষুনি খুলে দেখিয়ে দিতে পারি। প্রতি 5 জনে 1 জন করে যাবে স্টেটে, প্রতি 5 জনের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে যাবে। তাহলে এই যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা তৈরি করছে, তাদের 4 জন যদি নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করে, তাহলে অসুবিধাটা কোথায়? তারা অন্য 6 জনকে আর 2 জনকে পেল না। এইটা যদি হয় তাহলে নির্বাচন কমিশন এই যে সিস্টেমটা উনি করে রেখেছিলেন, তখন তো ভাবেননি যে এই বিরোধিতা আসবে। এটার ফলে যেটা হবে যে সংখ্যাটা কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ ওয়ার্কিং কমিটিতে কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যা সেটা কমে যাবে, জাতীয় সমিতিতেও তাই, কর্মসমিতিতেও তাই, এবং রাজ্য কর্মসমিতিতেও তাই। এবং সেইখানে নির্বাচন কমিশন নিশ্চয়ই আমার থেকে অনেক প্রাজ্ঞ ব্যক্তিরা থাকবেন, তারা কিভাবে এটাকে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু খুব গভীর চিন্তার বিষয়। এবং ঋতব্রতদের বক্তব্য ফেলে দেওয়ার মতো আদৌ নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার, এটা ঠিক কথাই মহুয়া মৈত্র বলেছেন, তিনি আবার দল করে নিতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। আবার প্রতীক বাদ দিয়ে তিনি এগোতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই দল প্রতীক এবং এই যে টাকার ভাগিদার কে হবে, এটা নির্বাচন কমিশনে থাকবে, এবং নির্বাচন কমিশনের যে মুহূর্তে সিদ্ধান্ত দেবে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাবে। ওই করতে করতে 3 বছর পেরিয়ে যাবে, এরাও 20 মানে সবটাই একটা গন্ডগোলের জায়গায় যাবে, এইটা আমার ধারণা। না বলছি, প্রশ্নটা এইখানে যে সংখ্যা যদি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় এবং সেটা নির্বাচনী প্রতীক এবং আসল দলকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যদি বিচার্য বিষয় হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা জাতীয় কর্মসমিতির তো আর কোনো অস্তিত্বই কার্যত থাকবে না। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এখানে যদির কোনো প্রসঙ্গই নেই। আপনারা প্রচুর বক্তব্য যে প্রেমাইসটার উপর সাজাচ্ছে, যে প্রেমাইসটাই ভুল। কনস্টিটিউশনটা এখানে পড়া আছে, দাদা শুনে নিন, কথাটা শুনুন, কথাটা শুনুন, শুনতে অসুবিধা না, না না শুনতে অসুবিধা নেই, বলো না। যে কনস্টিটিউশনটা আপনি দেখেছেন একটু ভালো করে দেখবেন, সেখানে চেয়ারপারসনের পাওয়ারটা লেখা আছে এক। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা এত কথা বলছেন, সেই চেয়ারপারসনের পাওয়ারে পরিষ্কার লেখা আছে যা ডিসিশন তিনি নেবেন সেটা ফাইনাল। 2022-এ কমিটির মিটিংয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ রি-ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন, এবং তিনি ডিসিশন নিয়েছেন যে এদের বহিষ্কারের। এদের নেওয়া কোনো সিদ্ধান্ত আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, যেটা রেজিস্টার্ড অ্যাট ইলেকশন কমিশন, তাদের নেওয়া কোনো সিদ্ধান্তই বৈধ নয়। সেখানে বাকি 5টা নিল, 6টা নিল, 20টা নিল, ইট ইজ ইমম্যাটেরিয়াল। যে দলের কেউ নয়, চেয়ারপারসন সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করে দিয়েছে। সেই শর্তটাকে রেখে দেওয়ার করতে বলতে হবে। যদি সেটা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়, তাহলে এই বহিষ্কারের কোনো গুরুত্বই নেই। অলরেডি দেয়ার, ইট ইজ ডিক্লেয়ার্ড। আপনারা ভালো করে দেখুন, তাতে তো আপনি কনস্টিটিউশনটা ভালো করে দেখেননি, চলে আসছে, কখনোই আসছে না। যারা রয়েছে তারাই ছিল, কমিটি ইজ ডিক্লেয়ার্ড। চেয়ারপারসনের সিদ্ধান্ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, সেটা প্রথমে স্পিকার মান্যতা দিয়েছিলেন, যেটাকে চ্যালেঞ্জ করে শোভনদেব চট্টোপাধ্যায় কোর্টে গেছিলেন, কোর্ট সেখানে কোনো হস্তক্ষেপ করেনি, কার্যত কোর্ট মান্যতা দিয়েছে। মামলা এখানে শেষও হয়নি, মামলা ডিভিশন বেঞ্চে গেছে। আপনি চিন্তা করবেন না, ওই যে ভুয়ো ভাবে বিরোধী দলনেতা বানানো হয়েছে, ওটা কোর্টের মাধ্যমে আমরা ঠিক বুঝে নেব। আরে স্পিকারের ক্ষমতা এ ব্যাপারে অসীম, এটা অনির্বাণের জানা উচিত। মাননীয় স্পিকার, আমি বলছি একের পর এক, সেটা একেবারে হকের ডিএ থেকে শুরু করে একের পর এক মামলায় কিভাবে জনগণের করের টাকায় সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার দৌড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার। এই ছবি সামনে একাধিকবার সামনে এনেছি, এবার অবশ্য পার্টি তহবিল থেকে যাচ্ছে। নিঃসন্দেহে কোর্ট কি বলবে সেদিকে আমাদের নজর থাকবে। পার্টির তহবিল থেকে যাবে কি করে? পার্টির তহবিল সিজ করা আছে, পার্টির তহবিল দিয়ে যারা ভোটে লড়লো, লড়ে তারাই আবার তার বিরুদ্ধে অভিযোগ করছে। যদি ওটা দুর্নীতির টাকা হয়, তাহলে ঋতব্রত ব্যানার্জিকে আগে গ্রেফতার করা। এটাও তো আমি বলছি আগে যে মামলাগুলো তৃণমূল কংগ্রেসের সরকার লড়তো, সেগুলো তো সবটাই হচ্ছে আমার আপনার করের টাকা নিয়ে। তার কোনো স্পষ্ট হিসেব এখনো পর্যন্ত সামনে আসেনি যে কত টাকা, মানুষের কত করের টাকা তৃণমূল কংগ্রেস তখন খরচ করেছিল। ওয়েস্ট বেঙ্গল একমাত্র স্টেট নয় যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ে, প্রত্যেকটা স্টেট মামলা লড়ে, ইউনিয়ন অফ ইন্ডিয়াও মামলা লড়ে। ওকে দিয়ে যাতে না দিতে হয় সেই জন্য মামলা লড়ে। কটা স্টেট এরকম লড়েছিল? কটা স্টেট এরকম লড়েছে? আমি বলতে চাই, রাজ্য সরকার কিসে কিসে মামলা লড়েছে, আরজি করে যাতে সিবিআই তদন্ত না হয়, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যাতে সিবিআই তদন্ত না হয়,
চিটফান্ডের তদন্ত যাতে সিবিআই নিয়ে যে সিবিআই তদন্ত করেছে, বলতে দেবে তো প্লিজ, যে বলতে দেবে তো তদন্ত করেছে, আপনাদের সিবিআই পার্টি উঠে গেছে পুরো সিবিআই তদন্ত যাতে না হয়, লোকে তাড়িয়ে দিয়েছে, তাও সেই অভ্যেস যাবে না, সেই অভ্যেস যাবে না। সিবিআই তদন্ত না হয় তার জন্য করের টাকা খরচ করে প্রথমে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, আর ডিএ শুধু বারবার গেছে, একবার নয়, জাজমেন্ট হয়ে গেছে, গেছে যত না ডিএর টাকা দিতে হতো তার থেকে বোধহয় বেশি উকিলের বিল হয়ে গেছে। এই সর্বনাশগুলো করেছেন আপনারা। যে 21শে জুলাই নিয়ে আলোচনা করছেন, আচ্ছা আমাকে বলুন তো, এখন যে 21শে জুলাই আর যারা তৃণমূল কংগ্রেস, দুই তৃণমূলই তথাকথিত, কি জানে, কতটুকু জানে? এখন তো সেখানে কয়েক বছর আগে পাগলু ড্যান্স হতো, তারপরে ফ্যাশন প্যারেড হতো। 21শে জুলাইয়ে যে পরিবারগুলো শহীদ হয়েছিল তাদের কি ভূমিকা এখন 21শে জুলাইয়ের সভাতে আছে? দুটো তৃণমূলের কাছে আমাদের প্রশ্ন। এই দুটো তৃণমূল 21শে জুলাইয়ের গুরুত্ব, আর যারা মূল দল ছিল কংগ্রেস, যাদের ঝান্ডা নিয়ে সেই পরিবার তারা শহীদ হয়েছিলেন, সেই কংগ্রেস পরে সিপিএম এর সঙ্গে জোট করে নিল। যে সিপিএম এর পুলিশের গুলিতে মারা গেল 13 জন, সেই কংগ্রেসের জোট সঙ্গী হয়ে গেল সিপিএম তার পরবর্তী সময় থেকেই। কাজেই আজকের দিনে 21শে জুলাইয়ের প্রয়োজনটা কি আছে? আর 21শে জুলাইয়ের প্রয়োজন নেই। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তো হারার দিন পরের দিন বলেছেন যে বিজেপি মূল শত্রু, তাকে আটকানোর জন্য সিপিএম, মাওবাদী, কংগ্রেস সবাইকে নিয়ে আমি চলতে যাই। রোজ তার জন্য 4টা থেকে 6টা কালীঘাটের বাড়িতে উনি বসে থাকেন, যাতে সিপিএম, কংগ্রেস, মাওবাদী সবাই এসে ওনার সাথ দেন। আর সিপিএম এর সঙ্গে ভাবে জোট করতে চাইছেন, তাহলে কেন 21শে জুলাই? সে তো একটা এখন প্রবাদ বেরিয়েছে যে 21শে জুলাই হলো সিপিএম এর আমলে মারা গেল কংগ্রেসের কর্মী, সভা করে তৃণমূল, গালি খায় বিজেপি। এটা হয়ে গেছে এখন 21শে জুলাইয়ের বক্তব্য, প্রবাদ। আমি বলছি ওনার কথার উত্তরটা আপনি দিয়ে কি করবেন? সিবিআই তদন্তের কথা আটকানোর কথা বলছিলেন তো, সিবিআই তো আমাদের করের টাকাতেই চলে। আপনাদের দলের বিধায়িকা এখন বলছেন সিবিআই 2 বছর ধরে কোনো কাজ করেনি। এবার বলুন, আমি বলছি আপনাদের স্পষ্টভাবে উত্তর দাও। এক হচ্ছে ফাইল চুরির মামলা, 2 হচ্ছে আরজি করের মামলা, 3 হচ্ছে ডিএর মামলা। এই যে মামলাগুলো সুপ্রিম কোর্টে দেশের সেরা উকিলদের তৃণমূল কংগ্রেস এবং তৎকালীন রাজ্য সরকার নামিয়েছিল, সেই কত পরিমাণে টাকা মানুষের করে খরচ করা হয়েছিল। আমি বলছি বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইট। পুরো দর্শকদের সামনে রাখতে হবে, দেশ রাজ্যবাসীর সামনে। রবীন্দ্রনাথ বাবু, এখানে তৃণমূল যখন ক্ষমতায় ছিল, জনগণকে বারবার বঞ্চনা করবার জন্য একাধিক মামলা হয়েছে, সেটা কিন্তু আমার আপনার করের টাকায়। আর এখন যে তৃণমূলের ফান্ড নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ তাতে বেআইনি টাকা রয়েছে, তাই জন্য অভিযোগ রয়েছে, এবং সেক্ষেত্রে ফান্ড একেবারে ফ্রিজ করে দেওয়া হয়েছে 3টি ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু দেখুন, প্রশ্ন হচ্ছে জনগণ কর দিয়েছে, জনগণ কোনো রকম সুবিধা পায়নি, রাস্তা ঠিকভাবে পায়নি। কি রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি আমরা জানি। পাটক্ষেত থেকে টাকা উদ্ধার হচ্ছে, সাইবার ক্যাফে থেকে টাকা উদ্ধার হচ্ছে, নেতাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, লকার থেকে কেজি কেজি সোনা, কিন্তু সাধারণ মানুষের ঘরে কিচ্ছু নেই। গোটা বিষয়টা সেই মানে গত 14 বছর ধরে যদি আমরা দেখি, 15 বছর আমি বাদ দিলাম, 1 বছর আমি মনে করছি যে ঠিকমতো ভাবে চলেছিল। তারপরের 14 বছর ধরে যেভাবে তৃণমূল সরকার চালিয়েছে, তাতে পঞ্চায়েতের একদম নিচের তলার যে পদাধিকারী, তার থেকে একবারে ওই মেয়র পরিষদ এবং মেয়র পর্যন্ত, এই সমস্ত জায়গাতে একটা সাংঘাতিকভাবে চুরির জায়গা, সিন্ডিকেট, কাটমানি, মানে প্রত্যেকটা যেগুলো বলতে ওই যে শারদবাবু বলেছেন যে এসব জিনিস দেখাও পাপ। কি হচ্ছে বলুন তো? প্রত্যেকটা তৃণমূলের ওয়ার্ড কমিটির অফিস, তৃণমূল যেটা বানিয়েছিল, কি পাওয়া যাচ্ছে সেখানে? শয্যা পাওয়া যাচ্ছে, সেখানে যা খুশি নয় অশ্লীলতার যে অশ্লীল জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এগুলো কি হয়েছে? গোটা পশ্চিমবঙ্গের কালচারটা একটা নোংরা জায়গায়। রাজনীতি যে কত, সাধারণ মানুষ না রাজনীতিকে ঘেন্না করতে শুরু করেছে। রাজনীতি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আমি বলছি এভরি অল্টারনেট ডেতে দেখা যাচ্ছে। গতকাল সুকান্তনগরে দেখা গেছে ওয়ার্ড অফিসে একেবারে বেডরুম, এবং আপনি যেটা বলছিলেন সবার সামনে বলা যায় না, সেই জিনিস পর্যন্ত পাওয়া যাচ্ছে। তার মানে গোটা মানে রাজনীতিতে মানুষ, ভালো লোকেরা আসার ভীষণ দরকার। শারদবাবুর মতো লোক যদি আসে, যে
ধরুন মানে আমি কথার কথা বলছি, তিনি অবিবাহিত মানুষ, সারা জীবন কাজ করে যাচ্ছেন, বিরাট অঙ্কোলজিস্ট, এইরকম মানুষ যদি সেলতে আসেন তা তো আমাদের দেশের লাভ। তো সেই রকম লোক তৃণমূলের সাটাসাট বাজেট পাস হচ্ছিল ট্রেডমিল করতে করতে, আর পড়ছেন চন্দ্রিমা ম্যাডাম পড়ছেন, এবং কি যে হচ্ছে তার কোনো, যারা করছেন তাদের না আছে কোনো জ্ঞান, তারা ওইখানে বসে বসে চিরকুটে দিয়ে কত পার্সেন্ট হবে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো ভিশন নেই, একটা বাজেট হয়ে যাচ্ছে। সুতরাং এই ঘটনা ঘটেছে এবং তারপরে সেই বাজেটের টাকাগুলো কিভাবে লুট করা যায় সেইটা নিয়ে ভিশনটা তৈরি হচ্ছে, একটা বিজিবিএস তৈরি করা হবে। লুটের তালিকা এখন বলতে গেলে শেষ করা যাবে না এবং তার জন্যই মানুষ একেবারে জবাব দিয়ে দিয়েছে ভোটে। হ্যাঁ, এই বিজেপির যে এই যে বলছে না, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি যে এটা করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, বুঝতে পারছেন না। 50 বছর, আমি বারবার করে বলছি, 50 বছর রাজ্যটাকে পিছিয়ে দিয়ে গেছে একদম। কিন্তু সরকার, এই নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কোন জায়গাতে একেবারে দুর্নীতিতে জিরো টলারেন্স। কেউ কোনো রকম অন্যায় করলে তাকে ছাড়া হবে না, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করতে হবে। বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে অভিযুক্তদের গ্রেপ্তারি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। শনিবার হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 দিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা আনিস খানের বাবা এবং কাকদ্বীপের নিহত দম্পতির ছেলে। এরপরই 4 দিনের মধ্যেই তামান্না খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বিগত তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। 17 জুন বাগনানে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে সহ আরও কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, সেই সময় আচমকা রাস্তা ঘিরে ধরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবল। লাঠি সোটা, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে চলে হামলা, মাথায় আঘাত লাগে প্রশান্ত দের। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শনিবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। নিজের তহবিল থেকে দিলেন 5 লক্ষ টাকা সাহায্য। মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন, থাকবেন। বড় মেয়েকে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার ভিডিওতে হ্যাঁ চাকরি জয়েন করতে বলেছেন। কোথায় সেটা? ভিডিও। অবশ্যই আতঙ্কে রয়েছে, যতক্ষণ না এরকম নৃশংস খুনিরা ধরা পড়ছে, যতক্ষণ না তাদের সঠিকভাবে বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী একমাত্র আশ্বাস দিলেন এটাই যে আমাদের বিচার, মানে আমাদের যেভাবে তদন্ত চালানো হচ্ছে সেভাবে তদন্ত উনি চালিয়ে যাবেন। এরপরে বিচার কার্য এগোবে আর দোষীদের শাস্তি হবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। অবশ্যই আশাবাদী। নিহতের বাড়ি থেকে বাগনান থানায় যান মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী খুনে 51 জনের নামে এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। অন্যদিকে এদিন নদিয়ার কালীগঞ্জে তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে সময় দিয়েছে, আমার কথা শুনে প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করছে। আমি যে পিপি চেয়েছি সেই পিপি দিয়েছে। তামান্না হত্যাকাণ্ডে অধিকাংশ অভিযুক্তই গ্রেফতার হয়েছেন। বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারও আশাবাদী বাকি অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে। বিটন চক্রবর্তী, সুনীত হালদার, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ।
আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে অত্যন্ত কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে দিচ্ছেন যে 51 জনের নামে এফআইআর রয়েছে, 10 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 41 জনকে মাটি থেকে খুঁড়ে হলেও বের করতে হবে। এখন দেখুন, শুধুমাত্র যে তার দলের কর্মী খুন হয়েছেন সেই কারণে মুখ্যমন্ত্রী গিয়েছেন এমনটা ভাবলে পুরোটা সঠিক ভাবা হবে না। তার কারণ তামান্নার মা, যিনি সাবিনা ইয়াসমিন, যিনি এই বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন কালীগঞ্জ বিধানসভায়, তার মেয়ের হত্যাকারীরা যেন তাদের গ্রেফতার করা হয়, তার জন্য শুধু তামান্নার মা, একই সঙ্গে আপনারা জানেন যে আমতার ঘটনা, আমতায় আনিস খান এবং কাকদ্বীপে ওই যে মৃত সিপিএম দম্পতি তার ছেলের সঙ্গে পর্যন্ত দেখা করেছেন, কড়া ব্যবস্থা নিয়েছেন এবং দুদিনের মধ্যে কালীগঞ্জে এফআইআর এর নাম থাকা 12 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ রং দল কোনো কিছু না দেখে প্রশাসনিক প্রধান হিসাবে তিনি কাজ করছেন। আপনি মানবেন বিশ্বনাথ দা, রাজধর্ম পালন করছেন? এ তো শাসক শুভেন্দু অধিকারী, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোমাদের মনে থাকতে পারে বিরোধী দলের নেতা প্রথমবার বলেছিলেন যে আমি বিরোধী দলের সমস্ত বিরোধী দলের নেতা, আমি বিধানসভায় বিরোধী দলের নেতা মানে আমি সিপিএম, কংগ্রেস বা অন্য যে কোনো বিরোধী রাজনৈতিক দলেরও ভয়েস। ফলে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা ঘটনা বিরোধী দলের নেতা হিসেবেই কিন্তু তিনি সরব ছিলেন এবং আজকে যখন তার মানে মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি সঠিকভাবে রাজধর্ম পালন করছেন। এটা নজিরবিহীন, এটা ঠিক। আমি শুভেন্দুর সাথে একমত যে 2026-এর আগে যে সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, দিনের পর দিন বিরোধীরা কিছু ঘটে গেলে, বিরোধীদের মৃত্যু ঘটে গেলে একজনেরও বাড়ি গেছে। আজকে এটা ঠিক যে আমরা কিন্তু একটা সময় আশা ছেড়ে দিয়েছিলাম যে তমন্না মা বিচার পেতে পারে। আজকে যেভাবে অ্যারেস্ট হচ্ছে, যেভাবে কেসটা এগোচ্ছে, আনিস খান মামলাটা আবার নতুন করে তদন্তের মধ্যে আসতে পারে, অথবা অভয়ার ঘটনাটা আবার নতুন করে তদন্তের মধ্যে আসতে পারে, বা কাকদ্বীপে যে 2 দম্পতি সিপিএম দম্পতিকে পুড়িয়ে মারা হয়েছিল, যদিও সেইটা আরো ভয়ঙ্কর ছিল যে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বলেছিল যে ওদের তড়িতাঘাতে মারা গেছে, যদিও সেই সময় কোনো বিদ্যুতের কোনো বিষয়ই ছিল না, বিদ্যুৎ ছিল না সেই সময়। অথচ সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছিল যে তড়িতাঘাত হয়ে মারা গেছেন। এটা পঞ্চায়েত নির্বাচনের আগের দিনের ঘটনা। এবং তারপরে তার ছেলেকে লড়াই করতে হয়েছিল বাবা মার দেহ পাওয়ার জন্য। কলকাতা হাইকোর্টে বিরলতম মামলা হয়েছে বাবা মার দেহ পাওয়ার জন্য, এবং সেই ছেলে আজকে উকিল হয়ে নতুন করে মানে লড়াইয়ে নেমেছে। সব মিলে তুমি যদি দেখো, আমি ভীষণ আশাবাদী যে শুভেন্দু অধিকারী বিরোধী দলে থাকাকালীন যে যন্ত্রণা অনুভব করেছিলেন, নিজে বিরোধী নেতা হিসেবে যে যন্ত্রণা প্রতিনিয়ত অনুভব করেছিলেন, যে কিভাবে অন্যায়, অবিচার, অত্যাচার তার বিরুদ্ধেও করা হয়েছে, তার পরিবারের বিরুদ্ধেও করা হয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে করা হয়েছে, অন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে করা হয়েছে, সেই অনুভবটা কিন্তু তার রয়ে গেছে। এবং সেই কারণেই তিনি কিন্তু আজকে রাজধর্ম পালন করতে গিয়ে আজকে একের পর এক ফাইল খুলছেন, পুরনো ঘটনাগুলোকে তদন্তে আনছেন এবং অ্যারেস্ট হচ্ছে। আমরা আশা করব যে শেষ পর্যন্ত বিচারালয়ের মাধ্যমে এগুলো চূড়ান্তভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে শাস্তি হবে। তবে একই সাথে আমি তোমাকে এটা পরিষ্কার করে বলতে চাই যে 2021-এর বিধানসভা নির্বাচনে পরে 5 দিনের মধ্যে 55 জন বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যু ঘটেছিল। সেখানে কিন্তু বড় বড় তৃণমূল কংগ্রেসের নেতাদের উস্কানি ছিল, তাদের প্রশ্রয় ছিল, আশ্রয় ছিল, এবং তার সাথে সাথে কিছু পুলিশ আধিকারিকরাও কিন্তু নীরব ছিলেন, তারা দায়িত্ব পালন করেননি এবং বিজেপির কর্মীদের একের পর এক মৃত্যু দেখেও তারা চুপ করেছিলেন। সেই সমস্ত পুলিশ আধিকারিকদেরকে শনাক্ত করা, যারা হিংসাকে প্রশ্রয় আশ্রয় দিয়েছিল, এবং একই সাথে বহু বড় বড় নেতা যারা এখন এমপি হয়ে দিল্লিতে গেছেন, তারা আলাদা এনসিপিআই দল তৈরি করে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করতে পারেন, কিন্তু তাদের হাতে কিন্তু রক্ত লেগে আছে। একইভাবে আমি তোমায় বলবো, বিধানসভার পরিষদীয় দল ভেঙেছে, হয়তো ভালো তৃণমূল তারা, কিন্তু তাদের অনেকেই মানে সরাসরি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা, তাদের উপর অত্যাচার করার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে, তবে পূর্ণাঙ্গভাবে রাজধর্ম পালন হবে। আমরা আশা করব, প্রত্যাশা করব যে এই সরকার
সে দিল্লিতে গিয়ে এমপি হতে পারেন বা কলকাতার মানে পশ্চিমবঙ্গের পরিষদীয় দলের কোনো বিধায়ক হতে পারেন, যারা 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে হিংসাকে মদত দিয়েছে তাদের শাস্তি আমরা চাই। এবং একই সাথে যে সমস্ত প্রশাসনের আধিকারিকরা, বিশেষ করে পুলিশ আধিকারিকরা সেদিন নীরব ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছিলেন এই গণহত্যা চালানোর জন্য। 2021 বিধানসভা নির্বাচনের পরে কার্যত গণহত্যা হয়েছে পশ্চিমবাংলায় একেবারে। সেই গণহত্যার বিচার কিন্তু আমরা চাই যে পুলিশ আধিকারিক যারা যুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু এই বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। কারণ হিংসা যদি আমরা যদি সত্যি ন্যায় বিচার না দিতে পারি প্রত্যেকের ক্ষেত্রে, সিলেক্টিভ হই, তাহলে কিন্তু হিংসাটাকে আরো একটা হিংসার জন্ম দিবে। ফলে আমরা চাইবো যে যেমন করে মুখ্যমন্ত্রী একের পর এক ব্যবস্থা নিচ্ছেন, পুরনো মামলাগুলো আবার রিওপেন করছেন এবং একের পর এক অ্যারেস্ট হচ্ছে, ন্যায় বিচারের যে এসেন্স, যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার যে এসেন্স, সেটা আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছে। সেটা চূড়ান্তভাবে সাফল্য পাবে যারা সেদিন মদত দিয়েছিল হিংসাকে, তাদের সেই মাথাগুলোকে যদি ধরতে পারে। একদম বিশ্বনাথ যেটা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে আর কোথাও গিয়ে তার জন্য মানুষ সাহস পাচ্ছে, তাই বিভিন্ন দুর্নীতি বলুন, তোলাবাজি বলুন, একের পর এক সাধারণ মানুষ তারা কিন্তু মুখ খুলছেন। দেখুন 4 দিন, আজকে শনিবার, 4 দিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তামান্নার মা, আর তার ঠিক 4 দিনের মধ্যেই 12 জনকে গ্রেপ্তার করা হলো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। সব ধরা পড়ে গেছে, একজন ছাড়া। পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। আমি আইনের বাইরে কিচ্ছু করতে কাউকে বলবো না। আইনে যা যা আছে সেটা হতো না, সেটা হবে। সেটা হলেই পরবর্তীকালে এই ধরনের জঘন্য কাজ করার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। একদম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে আইনে যা যা আছে এবার থেকে সেটা হবে। আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, যে কাজটা তৃণমূল 2 বছরে করতে পারলো না, কারণ তামান্নার সেই ঘটনা, তৃণমূল সরকার তামান্নার সেই ভয়ানক ঘটনা, 24 জনের নামে এফআইআর হয়েছিল, তখন 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার একদম নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসলো, 4 দিন আগে তামান্নার মা দেখা করলেন এবং তার 4 দিনের মধ্যেই আরো 12 জনকে গ্রেপ্তার করা হলো। তোমাদের তো বাহবা দেওয়া উচিত। নিশ্চয়ই, এখানে একই কথা, পুলিশ এক্ষেত্রে তৎপর হয়েছে বলে বাহবা দিতে হবে। আবার যেসব ক্ষেত্রে যেহেতু মুচলেখা দেওয়া আছে তৎপর হচ্ছে না, সেখানে আবার প্রশ্ন তোলা যাবে না। আমাদের আপত্তিটা এই জায়গাতে। এখানে আইনের কথা বলছেন, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আপনি আমাকে বলুন কোন আইনে আছে যে পুলিশ কাউকে, অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে, কখনো অন্তর্বাস পরিয়ে রাস্তা দিয়ে ঘোরাবে? কোন আইনে আছে তার উপর গিয়ে কেউ ডিম দিয়ে, পাথর দিয়ে, চটি জুতো দিয়ে হামলা করবে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কোন আইনে রয়েছে যে কেউ যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকে তাকে লাগাতার হুমকি দেওয়া হবে? বর্ধমানের ঘটনা ঘটে গেছে, সেখানে 50 লক্ষ টাকা তাকে দিতে হবে, এই মর্মে বারবার বিজেপি নেতাদের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে, সে আত্মহত্যা করেছে, একজনকেও গ্রেপ্তার হয়নি। এটা কোন আইনে রয়েছে? কোন আইনে রয়েছে আপনি আমাকে বলুন। দীর্ঘ বহু দশক ধরে যারা হকারির কাজ করে পেট চালাচ্ছে, তাদের দোকান আপনি একদিনের, এক রাতের মধ্যে সব উপড়ে দিচ্ছেন, তারা কান্নাকাটি করছে, তারা আছাড়ি পিছাড়ি করে আপনাদের কাছে আবেদন জানাচ্ছে না করতে, কিন্তু কোনো রকম কথা শোনাচ্ছে। এটা কোন আইনে আছে? আজকে শুধুমাত্র একটু দেখানোর জন্য যদি এই স্টেপসগুলো হয়, সেটা একদম ঠিক হবে না, আমরা বিরোধিতা করব। কিন্তু যদি আইনের শাসন নিয়ে সত্যি কথা আপনাকে বলতে হয়, তাহলে যেখানে যেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বরানগরের ঘটনা রয়েছে, ক্যামেরার সামনে একটি ছেলেকে ডেকে বিজেপি নেতারা ঘিরে ধরে তাকে মারধর করছেন, কোন পদক্ষেপটা নেওয়া হয়েছে? এখানে আইনের কথা যদি বলা হয়ে থাকে, যদি বাহবা কুড়োতেই হয়, আপনি প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি পুলিশকে বলুন কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে, অন্তর্বাস পরিয়ে আপনি রাস্তা দিয়ে ঘোরাবেন না। আপনি পুলিশকে বলুন যারা যারা ডিম ছুটছে, যারা যারা ইটপাটকেল ছুটছে, চটি চপ্পল ছুটছে, তাদেরকে গ্রেপ্তার করার কথা বলুন। আগে থেকে খবর দিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির লোকজন ঘিরে ধরে দাঁড়িয়ে তাকে হেনস্থা করে হামলা করবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। বিজেপির কোনো লোকজন ডিম টিম ছুটছে না, সাধারণ মানুষ এত ক্ষিপ্ত। আমি সল্টলেকের উদাহরণ দিচ্ছি। সব্যসাচী দত্ত, যার সঙ্গে সব্যসাচী দত্তের মূল মামলাটা, সেই ব্যক্তি যখন সব্যসাচী দত্তের নামে অভিযোগ করতে যায়, উল্টো পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে গ্রেপ্তার করে নেয়। তার আজকের দিনে যখন সরকার পাল্টেছে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে যখন জনগণ প্রচণ্ড ক্রোধান্বিত, একজনও বিজেপি কর্মী নেই, সেখানে সাধারণ মানুষ ডিম চুড়েছে, সাধারণ মানুষ তাকে চোর চোর বলেছে।
আজকে তৃণমূলের সঙ্গে তো সাধারণ মানুষের যুদ্ধ চলছে। আপনারাই তো বলতেন বিজেপির সংগঠন নেই, কোথায় বিজেপি? বিজেপি কেউ করে নাকি? আর আজকে তৃণমূলের কাউন্সিলর, সে নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, আসল তৃণমূল, নকল তৃণমূল, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, যে তৃণমূলই হোক আমি জানি না, তারা কি বলছে? তারা বলছে বাড়ি থেকে বেরোতে পারছি না, বেরোলেই লোকজন চোর চোর বলছে। এত বিজেপি কোথা থেকে আসলো? এরা সাধারণ মানুষ, মানুষের উপর এতদিন অত্যাচার করেছেন, পুলিশ ব্যবস্থা নেয়নি। এটা হচ্ছে জনবিস্ফোরণ। মানুষ চাইছে না তৃণমূলকে চোখের সামনে দেখতে চাইছে না। তার জন্য ডিম ছুটছে, তার জন্য কোথাও চটি ছুঁড়ে মারছে, কোথাও চোর চোর বলছে। আর নিচু তলার পুলিশ কর্মীরাও, পুলিশকে চালিয়েছে শান্তনু বিশ্বাস সিনহা। শান্তনু বিশ্বাস সিনহা একজন পার্টনার এই সমস্ত মানি লন্ডারিংয়ে। সেই শান্তনু বিশ্বাস সিনহা পুলিশকে চালিয়েছে। শুধু নয়, জেনে রাখুন, অরিন্দমবাবু তো জানেন, কলকাতা পুলিশের সৎভাবে কাজ করার জন্য সাধারণ কর্মচারী, কনস্টেবল, এসআই তাদেরকে জেলায় বদলি করে দেওয়া হয়েছে, যা হতে পারে না, যেটা কলকাতা পুলিশ অ্যাক্টের বিরোধী। কার নির্দেশে হয়েছে? শান্তনু সিনহা বিশ্বাসের মতো করাপ্ট পুলিশ অফিসারের নির্দেশে হয়েছে। তারা পুরো কলকাতা পুলিশকে একটা সময় চালিয়েছে। আজকে সেই পুলিশ যখন সুযোগ পেয়েছে, জাহাঙ্গীরকে কোমরের দড়ি বেঁধে দেখিয়েছে, মানুষের কনফিডেন্স বিল্ড আপ করেছে। যে মানুষ জাহাঙ্গীরকে দেখে ভয় লুকিয়ে পড়তো, সেই জাহাঙ্গীরকে দেখে কাদের ঘুরিয়েছে। ওই কালিয়াচকের এক ক্রিমিনাল, কি মন্টু শেখ না কি নাম, যাদেরকে দেখে মানুষ পালিয়ে যেত, তাদেরকে ঘুরিয়েছে। এবং করা উচিত। আইন পারমিশন না দিলে হয়তো হবে না, কিন্তু আমি বলতে চাই করা উচিত। কেন করা উচিত? আমি শুধু দুটো কথা বলবো। এক হচ্ছে জাহাঙ্গীরের, শুধু জাহাঙ্গীরটা বললে পুরোটা বলা হয় না। এই জাহাঙ্গীরকে ফলতা থানা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তার স্ত্রীর নেতৃত্বে একেবারে জাহাঙ্গীর অনুগামীদের নিয়ে একেবারে থানায় হামলা চালানোর চেষ্টা, আসামি ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। ফলে এইটা শুধু একটা বিষয় বললে হবে না। আর শান্তনু সিনহা বিশ্বাসের কথা বলছিলেন, এই একেবারে ইডি শান্তনু সিনহা বিশ্বাসকে কোর্টে যখন প্রডিউস করে, একেবারে প্রমোটারের সঙ্গে রাজনীতিবিদ এবং একই সঙ্গে হচ্ছে এই যে পুলিশের একটা অংশের কিভাবে নেক্সাস কাজ করছিল, স্পষ্ট একেবারে এজেন্সি কোর্টে দাঁড়িয়ে বলেছে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, যেখানে দুর্নীতি এবং তোলাবাজির এত অভিযোগ সামনে আসছে, ইঙ্গিতটা সেদিনই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র এদের গ্রেফতারি করা হবে, তারপর কয়েকদিন পর জামিনে ছাড়া পেয়ে যাবেন, এদিন আর নেই। একেবারে কড়া ব্যবস্থা, তাদের সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্তের দিকে সরকার হাঁটতে চলেছে। তার জন্য যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সোমবারই বিধানসভায় আসতে চলেছে গুন্ডা দমন বিল। কি থাকছে তাতে এবং তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর কি কারণে হচ্ছে, এই প্রতিবেদনে দেখাবো। তারপর আমি অতিথিদের কাছে আবার ফিরছি। দেখুন, গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। মুখ্যমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই বিধানসভায় পেশ হতে পারে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যার লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ইতিমধ্যেই বুধবার এই বিলের গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। তাতে বলা হয়েছে, তাৎক্ষণিক প্রয়োজনে কোনো ব্যক্তিকে আটক করা হলে 15 দিনের মধ্যে সরকারের অনুমোদন নিতে হবে। আটকের জন্য কোনো ব্যক্তি চিহ্নিত হওয়ার পর ফেরার হয়ে গেলে তার বিরুদ্ধে আদালতে যাবে পুলিশ। আদালত অভিযুক্তকে হাজিরা দেওয়ার জন্য সময় বেঁধে দেবে। তারপরেও হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আদালত। তখন সেই গ্রেফতারি পরোয়ানার উপর ভিত্তি করে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বাড়ি বা অন্য জায়গায় তল্লাশি, যানবাহন তল্লাশি, নথি, টাকা বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে পুলিশ। শনিবার এই বিলের পক্ষে সওয়াল করলেন অর্থমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ বিল, কারণ একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ বা যারা ইনভেস্টর তারা সুস্থভাবে উইথ কনফিডেন্স, আস্থা নিয়ে এখানে আসতে পারে। মুখ্যমন্ত্রী থেকে অর্থমন্ত্রী যখন এই বিল নিয়ে অত্যন্ত তৎপর, তখন এ নিয়ে সরকারের সঙ্গে চরম সংঘাতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট তৃণমূল। শুনতে ভালো, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে, এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমনপীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে। এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমনপীড়ন, নাগরিক অধিকার হরণ। দোষী দূরের কথা,
কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। বিলে বলা হয়েছে রাজ্য সরকার যদি মনে করে কোনো নির্দিষ্ট এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চলছে বা চলার আশঙ্কা রয়েছে, তাহলে ওই এলাকায় বসবাসকারী ব্যক্তি বা যেসব বহিরাগত সমাজবিরোধী কার্যকলাপে জড়িত বা জড়ানোর চেষ্টা করছেন অথবা সহায়তা করছেন, নির্দিষ্ট সময়ের জন্য ডিএম, এসপি বা সিপিকে ওই ব্যক্তিদের আটক করার ক্ষমতা দেওয়া হতে পারে। কালীঘাট তৃণমূলের মতো সুর চড়া না করলেও বিরোধিতা করেছে ঋতব্রত তৃণমূলও। আমার মনে হয়েছে যে এটা আরো রিভিউ করে করা উচিত ছিল। আমরা তো নিশ্চয়ই বাজেটে এই বিলের বিপক্ষে বলবো। সরকারে যারা আছেন তারা কি ভাবনা ভেবে এসছেন যে ওখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসপি, মানে এসপিকে তো যদি গভর্নমেন্ট মোটিভেট করে সে তো কারোর নাম দিয়েই দিতে পারে। যদি গভর্নমেন্ট মনে করে কে অ্যারেস্ট করতে হবে তবে এসপি দিয়ে দেবে। আপনাদের সবাইকার জানা আছে যে কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল এই গত 50 বছর ধরেই। গত 10 বছরে এক ধরনের অভিজ্ঞতা, তার আগে আরেক ধরনের অভিজ্ঞতা ছিল। তো এইগুলোকে মাথায় নিয়েই আমরা মনে করি একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এর মানে নয় যে মানুষের সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার কোনোভাবে খর্ব হবে। বিলে বলা হয়েছে রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। কোনো অভিযুক্তকে আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে আটকের কারণ এবং আটক ব্যক্তির বক্তব্য পেশ করতে হবে। আর 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে বোর্ড। সেই রিপোর্ট অনুযায়ী সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, আবির দত্ত, এবিপি আনন্দ। অরিন্দম বাবু, এই গুন্ডা বলুন বা দুষ্কৃতী বলুন, এরাই কিন্তু রাজ্যের সামাজিক জীবন এবং শিল্পতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কেন এই কথা বলছি? এই কথা কিন্তু আবার তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শওকত মোল্লাকে উদ্দেশ্য করে কখন বলেছিলেন? ইনফোসিসের 2nd ক্যাম্পাসের উদ্বোধনের দিন তিনি বলেছিলেন যাতে ব্যবসায়ীরা, তারা যাতে বিনিয়োগকারীরা যাতে তারা ঠিকমতো কাজ করতে পারে সেটা যেন শওকত মোল্লা দেখেন। এই শওকত মোল্লাকে, তাকেই আবার তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একসময় তুই তো বোম বাঁধিস। মানে পরিস্থিতি এমন জায়গায় এই বিজেপির সরকার তারা চাইছে যে গুন্ডাদের মধ্যে ভয় তৈরি করা হোক। আর এই গুন্ডাদের মধ্যে ভয় তৈরি করার ক্ষেত্রে এই বিল কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বোধহয় জানেন নিশ্চয়ই যে 1860 সালে পিটুনি কর শুরু হয়েছিল, 1860 সালে, কিন্তু ঘুমিয়েছিল। আজকে যে কথাটা আজকে আলোচনা হচ্ছে যে গুন্ডা দমন, আপনি আমাকে বলুন তো, অত্যাচার যারা করে তাদের পক্ষে থাকবে না অত্যাচারী যারা হচ্ছে তাদের পক্ষে থাকবে? আমার একটা গেস্ট এখন কিছুক্ষণ আগে বললেন, সত্যি তো দড়ি দিয়ে বাঁধা কত কষ্ট, কিন্তু একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, গুলি করে দিচ্ছে, ধর্ষিতা হচ্ছে, সেই সময় কিন্তু আর কান্না নেই। আমি তো অ্যাজ অফিসার ইনচার্জ কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছি। কোথায় আমার এগেনস্টে তো হিউম্যান রাইটস কমিশন হয়েছিল, আমি তো এটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম। যে সমস্ত ডাকাতদের, যে সমস্ত আজকে রুট অফ অল এভিডেন্স দিয়ে আমি ঘুরিয়েছি, তাদেরকে যদি দড়ি দিয়ে না ঘুমাতাম তাহলে ওরা ওখান থেকে বেরিয়ে গিয়ে ছুটে গিয়ে আরেকজনকে হত্যা করতো। আমার এগেনস্ট তো কিছু হয়নি, এক্সপ্লেনেশন দিতে হবে। আইন মানুষের মঙ্গলের জন্য আইন না আজকে আইনটা হচ্ছে দুষ্কৃতকারীদের জন্য? আপনি আজকে আলোচনা করছেন, আপনি আমাকে বলুন তো, 2005 সালে ক্যালকাটাতে এক ভুজিয়াওয়ালা, সে আজকে ইনস্টিগেটের জন্য একজন খুন হয়েছিল। আপনি দেখুন, এই পুলিশ 2010 সালে যাবজ্জীবন জেল দিয়েছিল। আজকে আপনারা পুলিশ নিয়ে আলোচনা করছেন, আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে, যে সমস্ত বিলগুলো আসছে, যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে, আগেরকার সরকারে কি বিল এনেছিল? আপনি বলুন। পিডিপিপি অ্যাক্ট যেদিন এনেছে তার কদিন পরে আজকে ওই মুর্শিদাবাদে একের পর এক ট্রেনগুলো চালিয়ে দেওয়া হলো। আপনি ভেবে দেখুন, আপনি এখন অপরাজিতা বিল, আমার দরকারটা কি ভাই? তার 10 বছর আগে কনভিকশন হচ্ছে। আচ্ছা, শেষ করছি একটা কথা বলে, খুব আলোচনা করছেন আপনারা না, 2093-তে যে 13 জন মানুষের মৃত্যু ছিল, দর্শক কিন্তু আপনারা শুনে নিন, এই দ্বিচারিতা কাকে বলে? সেই সময় কংগ্রেসের আমলে কি ডিমান্ডটা ছিল? যে ভোটার মানচিত্র করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। তারপরে ওখানে হোম সেক্রেটারি কে ছিল? মনীশ গুপ্ত ছিল হোম সেক্রেটারি, উনি চোখ বুঝেছিলেন। কিন্তু এই তৃণমূল যখন আসেন তখন এই মনীশ গুপ্তকে আজকে কোন পজিশনে রাখা হয়েছিল? কই তার এগেন্সটে তো কিছু হয়নি। অতএব এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পুলিশের যে আইনটা রয়েছে সেই আইনটা যাতে আজকে ইমপ্লিমেন্টেশনটা ঠিক হয়, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল। আজকে শান্তিপূর্ণ মানুষ এবং নারীদের সম্মান রক্ষা করার জন্য আরো কঠোর আইন। আমি বলছি, কেন বারবার এই কথা বলছি যে গুন্ডা এবং দুষ্কৃতীদের মনে আইনের প্রতি ভয় থাকাটা ভীষণভাবে দরকার। একটা ছবি দর্শকদের সামনে রাখবো। ভক্তিনগর পুলিশ গ্রেফতার করেছে বালি এবং পাথর পাচার মামলায় অভিযুক্তকে। যখন গ্রেফতার করা হচ্ছে, তার শরীরী ভাষা, যাকে অ্যাটিটিউড একবার দেখুন, যে একেবারে ভিক্টরি সাইন দেখাচ্ছে।
পুলিশ তাকে নিয়ে যাচ্ছে এবং সেই সময় দু আঙুল এই হচ্ছে ছবি। এইটা যদি দুষ্কৃতী এবং গুন্ডাদের অ্যাটিটিউড হয়, ঠিক যে ছবি দেখা গেছিল শেখ শাহজাহানকে যখন পুলিশ গ্রেফতার করে কোর্টে পেশ করছিল, তার অ্যাটিটিউড মনে আছে? বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কার্যত আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, তোমার কিছু ক্ষমতা থাকলে তুমি আমাকে করে দেখাও। এই জন্যই তো আজকে এই আইনটা দরকার অরিন্দম বাবু। একদম ঠিক বলেছেন। আমি দেখব আমার এলাকায় শান্তিপূর্ণ মানুষ যাতে ঠিক মতো থাকতে পারে, আমি দেখব নারীদের সম্মান, আমি দেখব রাত্রেবেলা দিনের বেলা যখন নারী আজকে কলেজে যাবে ফিরবে শান্তি। আপনি বলুন তো, কামদুনি মামলা আজ পর্যন্ত অ্যাকশন হচ্ছে না কেন? কেন পিপি হাইকোর্ট থেকে রিফিউজ করে দিল? আমি তা তো করবো না। আজকে সেই অসহায় মানুষটা, ফ্যামিলি যারা রেপ করেছে তার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আইন ছিল? আবার বলছি জিরো টলারেন্স। আমি বারবার বলছি আপনাদের এই কথা যে বিগত দিনে মুখ্যমন্ত্রী যে ধরনের কাণ্ড কারখানা করে গেছে, এখানে আইনের কোনো শাসন ছিল না। আমি আবার বলছি আপনাদের, শাহজাহান, জাহাঙ্গীর, শওকত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দিনের পর দিন সেই সময় সরকার এবং প্রশাসন যেভাবে, আচ্ছা আপনি আমাদের দর্শকবৃন্দ শুধু একটা লাস্ট বলছি, এই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্ডারটা দিয়েছে, যে পুলিশ আজকে অ্যারেস্ট করেছে, এখানে কি ইউপি পুলিশ লেখা আছে? এখানে কি ইউপি পুলিশ লেখা আছে? একই ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তারা করছে কেন? কারণ সরকারের পলিসি এবং মুখ্যমন্ত্রী যে আজকে স্ট্রং ডিসিশন নিয়েছে, হি ইজ দ্য স্টান টু ভিউ অ্যান্ড স্কিল টু রুল উইথ আয়রন হ্যান্ড। এটাই কিন্তু আমরা চাই। একেবারে আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে একের পরে গ্রেফতারি কিন্তু হচ্ছে, ঠিক যেমনভাবে পুরনো যে মামলা 2000 ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে শ্লীলতাহানিতে অভিযুক্ত তাকে পর্যন্ত পুলিশ আজকে গ্রেফতার করেছে। কিন্তু নিঃসন্দেহে যে আইন পাশ হতে চলেছে, যে আইন আসতে চলেছে, পেশ হতে চলেছে আগামী সোমবার, সেই আইন কতটা দুষ্কৃতি দমনে সহায়ক হবে তা নিয়ে একেবারে আপনারা শুনলেন যে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে গুন্ডা দমন তো হবেই, সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত হবে। অরবিন্দের ভূমিতে কোনো রাষ্ট্রবিরোধী কাজ হবে না, যারা সেনাবাহিনীকে অপমান করে তাদের ছাড় নয়। এই রাজ্য থেকে যারা দেশকে অপমান করে, এখানে এইসব চলবে না বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন। আমি খুব দ্রুত বাকি অতিথিদের কাছে প্রতিক্রিয়ার জন্য আসবো। অনির্বাণ, অত্যন্ত ভেগ কথাবার্তা। আর এখানে অরিন্দম দা বসে বসে যে সপক্ষে যে যুক্তিগুলো সাজাচ্ছিলেন, পরাধীন ভারতের ব্রিটিশ সরকার ঠিক এই যুক্তিগুলোই দিত, যে অমুক গুন্ডাকে এই করবো, তমুক দুষ্কৃতীকে তাই করবো। বেসিক্যালি বিরোধী স্বর দমন করবার জন্য এসব করা হয়। এখানে বিনা বিচারে 1 বছর অবধি আটক করে রাখার ক্ষমতা পুলিশকে দেওয়া হচ্ছে। এবারে এটা সপক্ষে যারা বিনা বিচারে আটকে রাখতেই স্বচ্ছন্দ বোধ করবেন, তারা বলবেন হ্যাঁ বেশ করছে। যারা অরিন্দমবাবু নিজে এখানে বসে নিজেই স্বীকার করলেন তিনি কত বড় আইন ভঙ্গ করে, সেটা আবার বুক বাজিয়ে বলছেন। আজকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো নিয়ে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ অন্য বিষয়। আপনার যাকে পছন্দ নয় আপনি তাকে দড়ি বাঁধবেন নাকি তাকে আপনি দেখুন হাউ অ্যারেস্টমেন্ট আন্ডার সেকশন 46 দেখেন আপনাদের কি অধিকার দেওয়া আছে। আপনি একজন অ্যাডভোকেট কিভাবে কথা বলছেন? আই হ্যাভ গট ফুল রাইট, আই হ্যাভ গট, আমি আসল পর্যন্ত করতে পারি। আপনি দেখুন হাউ অ্যারেস্টমেন্ট আন্ডার সেকশন 46 দেখেন আপনি কিছুই জানেন না। আমি জানি, আমাকে জানেন তারা তো সুপ্রিম কোর্ট রয়েছে, হাই কোর্ট রয়েছে, আমাকে কেন সাসপেন্ড করলো না? আমাকে কেন অ্যারেস্ট করা হলো না? আমাকে কেন রিওয়ার্ড দেওয়া হয়েছে? আমাকে কেন একের পর এক থানা ওসিগিরি করতে হয়েছে? আমি কেন এলাকায় কন্ট্রোল করতে পেরেছি? আপনাদের মতো অ্যাডভোকেটকে টাইপ করতে পারতাম আমরা। আমার সবাই আপনার মতো অ্যাডভোকেটকে পাইনি, তাহলে আপনাকেও দেখে নিতাম করেছিলেন। আর বাদ দিন, আপনি ক্রিমিনালদের ইনস্টিগেট করছেন, আপনি ক্রিমিনালদের ইনস্টিগেট করছেন। এখানে হাইকোর্টের কথা বলছেন, প্লিজ নাম শেষ করতে দিন। হাইকোর্ট পরিষ্কার বলেছে কোমরে দড়ি বেঁধে ঘোরানোটা সেটা হাইকোর্ট ডিসিশন দিক না, নিশ্চয়ই মানবে। অলরেডি বলেছে আপনি কি হাইকোর্টের অর্ডার মানেন? আপনারা কি হাইকোর্টের অনিকেত বাবু হাইকোর্টের অর্ডার মানছেন? সুপ্রিম কোর্টের অর্ডার মানছেন আপনারা? আপনি মানেন কি? আপনি দড়ি বেঁধে ঘোরানোর কথা বলছেন, হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলেছে এটা আনলফুল, এটা হিউম্যান রাইটস। আগে অর্ডার দিক আগে কি কারণে দেশে আপনি বিষয়ের মধ্যে থাকি, কি কারণে দিয়েছে খবরগুলোই রাখেন না, গলাবাজি বলছি আমি করেছি, শান্তন বসু করেছেন, অন্যায় করেছেন আপনি। এই যে 1 বছরের বিনা বিচার বা যেটা বলছেন, এটা তো সকলের জন্য নয়। এটা হচ্ছে সেই ধরনের লোকের জন্য যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে বলেছিল যে বাড়িটা আমি নিয়ে নেবো, সুভাষদাকে ডেকে দিন। সেই সুভাষদাকে ডেকে দেবো যে লোকগুলো বলেছিল, এই আইনটা তাদের জন্য। এই আইনটা তাদের জন্য যারা সন্দেশখালিতে ওইভাবে মহিলাদের উপরে অত্যাচার করেছে, ভয় দেখিয়ে রেখেছে এবং
পুরোপুরিভাবে এমন অত্যাচার করেছে, গ্রামের পর গ্রাম শিহরিত হয়ে থাকে। হিঙ্গলগঞ্জে শুরু হয়েছে, হিঙ্গলগঞ্জে পর্যন্ত করেছে, আজকে আমি শুনলাম গোসাবাতে পর্যন্ত হয়েছে। এবং এই আইনটা জাহাঙ্গীরের মতো লোকজনের জন্য, সাধারণ মানুষের জন্য এই আইন নয়। তার জন্য সাধারণ মানুষের চিন্তা করার কোনো কারণ নেই। এর আগে সন্ত্রাসবাদীদের জন্য টাটা ছিল, পোটা ছিল, মহারাষ্ট্র অর্গানাইজ ক্রাইম অ্যাক্ট আছে, গুজরাটে আছে অ্যাক্ট, উত্তরপ্রদেশে আছে অ্যাক্ট, আসামে আছে অ্যাক্ট। সেখানে কোনো সাধারণ মানুষ আইনের ফাঁস এবং আইনের শাসন যদি গুন্ডাদের বিরুদ্ধে শক্ত হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ভালো তৃণমূল কংগ্রেস, নতুন তৃণমূল কংগ্রেস তাদের সমস্যা আছে, তারা তাদের হয়ে বলবে। কারণ তাদের দলে তো ও ধরনের লোকই আছে যারা নেতাজি সুভাষের বাড়িতে গিয়ে বলবে এই বাড়িটা নেব, সুভাষ দাকে ডেকে দিন। এ ধরনের সংখ্যাই তাদের দলে। আসল তৃণমূল নকল তৃণমূল নিয়ে প্রসঙ্গ যেহেতু তুললেন সায়ন্তন দা, এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এইবারে কালীঘাট তৃণমূল সরাসরি ঋতব্রত তৃণমূল বিরুদ্ধে নালিশ জানালো। আমাদের নাম প্রতীক নিয়ে চলছে জালিয়াতি, এমনটা দাবি করা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফে। আমরাই আসল, নির্বাচন কমিশনেও জানিয়েছি, যা সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন কমিশন নেবে, এমনটা ঋতব্রত তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে। কিন্তু যে অভিযোগ কালীঘাট তৃণমূলের তরফে করা হয়েছে ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে, সেখানে এইটা অভিযোগ যে আমাদের নাম এবং প্রতীক নিয়ে জালিয়াতি চলছে। স্পষ্ট জালিয়াতির অভিযোগ করা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফে। ঠিক অভিযোগটা কি, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধির থেকে জেনে নেব। অনির্বাণ, দেখুন, কালীঘাট তৃণমূলের তরফে ইতিমধ্যে কিন্তু ঋতব্রত পন্থী যে তৃণমূল, তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোট 4টি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে কিন্তু কালীঘাট থানা অবস্থায় রয়েছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের যে রেজিস্টার অফিস, সেটা পুলিশের ডিস্ট্রিক্ট। কালীঘাট থানার পাশাপাশি কিন্তু সাইবার পিএসে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আরো দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি দায়ের করা হয়েছে নিউ টাউন থানাতে এবং অপর একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রগতি ময়দান থানাতে। মূলত নিউ টাউন এবং প্রগতি ময়দান থানাতে কেন অভিযোগ দায়ের করা হয়েছে? কারণ তোমার মনে থাকবে, আজ থেকে 5-6 দিন আগেই 22 তারিখে যে বৈঠকটি হয়েছিল নভোটেলে, সেই বৈঠকে কিন্তু বৈঠকটি হয়েছিল নিউ টাউনে। ফলে নিউ টাউন থানাতে একটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে এবং একই সঙ্গে আজকে যে বৈঠকটি হয়েছে এক্স কাউন্সিলরদেরকে নিয়ে বোট হাউসে, সেই এলাকাটি কিন্তু পড়ছে প্রগতি ময়দান থানা এলাকায়। স্বাভাবিকভাবে এই মোট 4টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রত্যেকটি অভিযোগই কিন্তু করেছেন দোলা সেনের তরফ থেকে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে একেবারে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত শিবিরের বিরুদ্ধে অভিযোগ। এবং সেখানে বলা হচ্ছে যে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দলীয় অনুমোদন ছাড়া বেআইনিভাবে তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো ব্যবহার এবং মিথ্যা তথ্য, জাল নথি প্রচারের অভিযোগ করা হয়েছে দোলা সেনের তরফ থেকে। মূলত কালীঘাট তৃণমূল যেটা বলছে যে যেহেতু একেবারে জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকে তাদের প্রতীক তাদের কাছে রয়েছে, দলের নাম তাদের সঙ্গে রয়েছে, ফলত যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বা সন্দীপন বন্দ্যোপাধ্যায় শিবির যেটা করছে, এটা অনৈতিক কাজ করছে, জালিয়াতি করছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বা সন্দীপন সাহাদের শিবির, তাদের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে কিন্তু যে সংখ্যা কিন্তু তাদের সঙ্গেই রয়েছে। এই মুহূর্তে আসল তৃণমূল যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু তারাই। কারণ সংসদীয় দল যেটি ছিল তার মধ্যে একটা বড় অংশের সংসদ তারা কিন্তু বেরিয়ে অন্য একটি দলে যোগদান করেছে। পরিষদীয় দল যেটা রয়েছে, সেই পরিষদীয় দলের 65 জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছে। এমনকি কলকাতা পুরসভার যে সাংগঠনিক দল ছিল, সেই সাংগঠনিক দলেরও একটা বড় অংশের কিন্তু প্রাক্তন কাউন্সিলর তারা কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে রয়েছে। ফলত তারা দাবি করছেন যে এই সংখ্যা তাদের সঙ্গে রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু গত 22 তারিখ নভোটেল যে হোটেল নিউ টাউনের, সেখানে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তারা কিন্তু এনডব্লিউসি করেছে, অর্থাৎ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করেছে। সেখানে চেয়ারপারসন রাখা হয়েছে অরূপ রায়কে এবং সেই কমিটি করে ইতিমধ্যে সেই সমস্ত তথ্য তারা কিন্তু জমা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। এবং কেন জমা দেওয়া হয়েছে? কারণ তারা চাইছেন যে দলের প্রতীক এবং নাম যেগুলো তারা ব্যবহার করছেন, এগুলো যেন এবার বিবেচনা করে ইলেকশন কমিশন তাদেরকে সেই সার্টিফাই করে দেওয়া, ব্যবহার করার জন্য সুযোগ দেয়। কিন্তু একদিকে কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণ জালিয়াতি করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। যদিও এই বিষয়ে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে কথা বলেছি, তাদের তরফ থেকে পরিষ্কার বক্তব্য, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কিন্তু আমরা আইনিভাবে লড়াই করব বা মোকাবিলা করব, কিন্তু পাল্টা কোনো অভিযোগ আমরা করছি না। তার কারণ তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে আমরা ইতিমধ্যে গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে নিয়ে গিয়েছি। নির্বাচন কমিশন ঠিক করবে এবার
যে কাদের কাছে সংখ্যা রয়েছে বা কাদের কাছে এই মুহূর্তে এই প্রতীক বা দলীয় নাম ব্যবহারের ক্ষেত্রে অনুমতি তারা দেবেন, এবং তার পরবর্তী পর্যায়ে যদি কারুর কোনো সমস্যা থাকে তারা কোর্টে যেতে পারে। ফলত এই দড়ি টানাটানি কিন্তু চলছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের লোগো এবং তার নাম ব্যবহারকে কেন্দ্র করে। শুভ্রজিৎ, একদমই অনির্বাণ, চাঞ্চল্যকর মোড় পরতে পরতে নাটক দেখা যাচ্ছে। কারণ এই ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে এবার একেবারে কালীঘাট তৃণমূল চারটি থানায় অভিযোগ দায়ের করলো, যেখানে নাম প্রতীক নিয়ে জালিয়াতি চলছে বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের। মানে রবীন্দ্রনাথ বাবু, একটু আগে প্রতীক নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছিল, তো নাটকীয় মোড়। আমি সেই প্রতীকের ব্যাপারটা আসছি, আমি একটু তার আগে বলে নিই যে ওই আইনের বিষয়টাতে দেখুন, মুখ্যমন্ত্রী খুব প্রাজ্ঞ ব্যক্তি এবং সায়ন্তন যে কথাটা বলছেন সেই কথাটা একদম ঠিক, যে সাধারণ মানুষের ক্ষেত্রে বিজেপির বা সরকারের ইচ্ছা নয় যে এটা চালু করা হোক, কিন্তু যাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে তাতে মিসক্যারেজ অফ জাস্টিসের কিন্তু সম্ভাবনা থাকবে। যদি ওই রিভিউ কমিটিটা বিচার বিভাগের কাছে ছেড়ে দেওয়া হতো তাহলে এ নিয়ে কিন্তু কোনো সমস্যা হতো না। যে 15 দিনের অধিকার পুলিশের থাকবে, তারপরে সেটা রিভিউ করবে যে বিচার বিভাগ, তাহলে এই সমস্যা হতো না। আমার ধারণা সিলেক্ট কমিটি আসবে, সিলেক্ট কমিটিতে বিল যাবে এবং সে নিয়ে রিভিউ হবে এবং তা নিয়ে যাবে। এবার আমি আসছি এই গোটা এই এর ব্যাপারটাতে, প্রতীকের ব্যাপারটাতে। প্রতীকের ব্যাপার এখন নাটকীয় জায়গায় চলে গেল, কারণ এরা এফআইআর করেছেন, সুতরাং এটা তো এখন মানে শুধুমাত্র ক্রিমিনাল অফেন্সের জায়গায় গেছে, সুতরাং পুলিশ এর মধ্যে ইনভলভ হলো। এতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনই শুধু ইনভলভ হয়েছিল, এইবার অভিযোগ দায়ের হয়েছিল নির্বাচন কমিশনের কাছে, দুপক্ষই তাদের আবেদন মানে অ্যাপিল নিয়ে গেছিল যে তারাই আসল, কিন্তু এবার অভিযোগ দায়ের হলো থানাতে। তার মানে পুলিশকে একটা তদন্ত করতেই হবে, কারণ কারা জালিয়াতি করছে এটাও পুলিশকে দেখতে হবে। এখন পুলিশ কি করে, অর্থাৎ এটা তাদের অধিকারের মধ্যে পড়ে কিনা, কতদূর তারা যেতে পারবে, এই অভিযোগটা শুধুমাত্র মানে নির্বাচন কমিশনের কাছে তাদের প্রমাণ হিসেবে দেওয়া যে তারা প্রতিবাদ জানিয়েছিলেন এইটার জন্য, নাকি সত্যি তারা অভিযোগ জানাতে চাইছেন এবং তার বিরুদ্ধে তদন্ত হোক এটা দেখতে চাইছেন, এইটা আমি জানি না। কিন্তু এই মুহূর্তে যেহেতু নির্বাচন কমিশনের কাছে গেছে দুপক্ষই, সুতরাং তার মধ্যে কিন্তু পুলিশের কিছু করার নেই, কারণ পুলিশ এখানে কি করবে, কি তদন্ত করবে। যেহেতু পুলিশের কাছে একেবারে চারটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে দোলা সেন, ফলে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে আমি শান্তন বসুর কাছে এই কারণে আসতে চাইবো যে যেটা তুতু ম্যামে ছিল এখনো পর্যন্ত সেটা একেবারে অভিযোগের স্তরে চলে গেল। বিজেপি হিসেবে আমি বলছি সিট অ্যান্ড ওয়াচের পরিস্থিতি না গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা না, আমাদের কাছে কোনো সিট ওয়াচ কিছুই না, আমরা এটা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছি না। কার জোড়া ফুল থাকবে, কার বক ফুল থাকবে, এটা তাদের ব্যাপার। কে জোড়া ফুল নেবেন আর কে বক ফুল নেবেন, কে কাগজের ফুল নেবেন, একান্তভাবে ওটা ওদের বিষয়। নতুন পুরনো, আসল নকল, দুলালের তাল মিষ্টি তাদের বিষয়। আমি যেটা একটা, রবীন্দ্রনাথ বাবু অনেক জ্ঞানী মানুষ, আমার থেকে এই বিষয়ে বেশি জানেন, আমার মনে হচ্ছে যেটা পুলিশের কিছু করার নেই, কারণ এই বিষয়টা মূলত স্পিকার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের হাতেই আছে, আর তারপরে কোর্টের কাছে আছে। ফলে এগুলো পুলিশকে কমপ্লেন করে আদৌ কিছু হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখন এগুলো আলটিমেটলি যেটা হবে, প্রত্যেকটা সম্ভবত ফ্রিজ হয়ে যাবে, আর তারপরে একজন বকফুল পাবেন, একজন জোড়া ফুল পাবেন, যে যা পাবেন তখন দেখা যাবে। দেখুন, এখানে স্পষ্টভাবেই আপনাদের প্রথমেই বলেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এদেরকে বহিষ্কার করা হয়েছিল। চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত জনসমক্ষে স্পষ্টভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল। তারপরে তাদের এটা কোনো এখতিয়ার নেই দলের নাম, প্রতীক ইত্যাদি কোনো কিছু ব্যবহার করবার। বিরোধী দলনেতা বিধানসভার ভেতরে বিজেপির বড়া ভয় মাথার ওপর আছে, তিনি হয়েছেন, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক ইত্যাদি তারা ব্যবহার করে চলেছেন, এটা কার্যত তারা জালিয়াতি করছেন, যে কারণে এখানে পরিষ্কারভাবে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তাদের মতো করে খতিয়ে দেখুক, যা যাবতীয় সিদ্ধান্ত যেখানে যা হয়েছে জনসমক্ষে রয়েছে। পুলিশ যদি মনে করে তারা তদন্ত করবে, নিশ্চিতভাবে তাদের অনেক কিছু করার আছে, কিন্তু আমরা এখানে পরিষ্কার জানি যেহেতু মুচলেকা তৃণমূল, অতএব পুলিশ কিছুই করবে না। বকলমে বিজেপির বি টিম হয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে যে পুলিশ কাজ করবে না এটা খুব স্বাভাবিক, করার যথেষ্ট আছে, যদি করার ইচ্ছে থাকে তারা করে দেখতেই পারে। দেখুন, এইটা দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য স্পেসিফিক পয়েন্ট। পুলিশের কিছু করার আছে কিনা সেটাও বিজেপি এখান থেকে কার কি করার আছে আমি দেখার জন্য বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমি অবশ্যই আসবো। তবে তার আগে এই যে 21শে জুলাই নিয়েও কিছুক্ষণ আগে বলছিলাম যে দড়ি টানাটানি শুরু হয়েছে, কারণ দুপক্ষ, একদিকে কালীঘাট তৃণমূল এবং অন্যদিকে ঋতব্রত তৃণমূল, তারা অনুমতি চেয়ে একেবারে পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এ নিয়ে দুই শিবিরেরই কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ এবং সন্দীপন সাহাকে কি বললেন দেখুন। 93, 21 July
ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, মমতাদি বললেন ফটো আইডি কার্ড চাই, সিপিএম গুলি করে 14 জনকে মারলো, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শহীদদের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। এবার ये जो अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर वर्ष यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। 21 जुलाई ধর্মতলাতে সমাবেশ করতে চান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বিধায়ক এবং কাউন্সিলররা, ওখানেই করবেন। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য। এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21 জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি, আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এরপরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21 জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়, তৃণমূল কংগ্রেসের 21 জুলাই, তৃণমূল কংগ্রেসের 21 জুলাই নিশ্চিতভাবে হবে। এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21 জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21 জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21 জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করব সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21 জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করব আমি সেটা বলতে পারি। দেখুন, সম্ভবত এটা কেউ কল্পনা করতে পারেনি যে 4 মে ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে যাওয়ার 1.5 মাস পরেও যাবতীয় আলোচনা সেই তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করেই আবর্তিত হবে। কিন্তু আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। খুব ইন্টারেস্টিং বিষয়নাথ দা, যে এক তৃণমূল আরেক তৃণমূলের বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ করছে, আবার ঋতব্রত তৃণমূল নির্বাচন কমিশনের সঙ্গে 2 বার বৈঠক করেছে আসল তৃণমূল এই বলে দাবি করে। কি মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলছে যে কোন দিকে যেতে পারে পরিস্থিতি? দেখো, এটা তো তৃণমূল কংগ্রেসের মুসল পর্ব চলছে। সেই মুসল পর্বে তৃণমূল কংগ্রেস ভেঙে গিয়েছে। তাদের পার্লামেন্টারি সাংসদরা, মেজরিটি সাংসদরা চলে গিয়েছেন একটা নতুন দলের সাথে, এনসিপিআই এর সাথে। আবার এদিকে ঋতব্রতরা আসল তৃণমূল হিসাবে নিজেদেরকে ঘোষণা করছেন এবং সংখ্যা তাদের কাছে অন্ততপক্ষে আইনসভায় তাদের সংখ্যা বেশি এবং বিভিন্ন বডিগুলোতে, নির্বাচিত সংস্থাগুলোতে তাদের সংখ্যা বেশি। দেখো, দুটো দিক থেকে মার্জার হয়। একটা হলো পার্টি সংগঠনের জায়গা থেকে, আরেকটা হলো সংসদীয় ব্যবস্থাতে যারা জনপ্রতিনিধি তাদের জায়গা থেকে। এখানে আসল তৃণমূল না, মানে কে আসল তৃণমূল সেটা তো ইলেকশন কমিশন বিচার করবে। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে ইন্টার এপিসোডটাতে সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি। মানে এটা নির্দ্বিধায় বলা যায় যে পার্লামেন্টে ভেঙে যাওয়াতে, তৃণমূল ভেঙে যাওয়াতে যে 20 জন আলাদা করে এনসিপিআই তৈরি হয়েছে, তারা সরাসরি বলেছে তারা এনডিএ কে সমর্থন করবে এবং একের পর এক বিল, যখন ওয়ান নেশন ওয়ান ভোট থেকে শুরু করে ডিলিমিটেশন বিল, তারপরে মহিলা সংরক্ষণ বিল, একটার পর একটা বিল পাস করানোর প্রশ্নে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস যেমন ভেঙে গিয়ে দিল্লিতে একটা সরাসরি এনডিএ কে সমর্থন করছে, ওইদিকে তোমার গিয়ে এনসিপি ভাঙছে, তারপরে সমাজবাদী পার্টি ভাঙছে, শিবসেনা আবার নতুন করে ভাঙছে। ফলে সব মিলে কিন্তু তৃণমূলের ভাঙাতে সবচেয়ে বেশি লাভবান ন্যাশনাল লেভেলে বিজেপি হবে। স্টেট লেভেলেও তুমি যদি দেখো, বিরোধী ভয়েস দুর্বল হবে, ক্রমশ দুর্বল হবে। ফলে একচ্ছত্র শাসন ক্ষমতা কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি চালাতে পারবে। ডেমোক্রেসিতে আমাদের ওটাই ভয়
একটা স্ট্রং বিরোধী খুব দরকার। যে কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসি চলেই হলো অবশ্যই বিরোধী দলের উপর, মানে বিরোধী না থাকলে, বিরোধী যদি সংগঠিত না থাকে তাহলে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি ঠিক মতন ফাংশনিং করতে পারে না। 21শে জুলাই নিয়ে তুমি যদি লক্ষ্য করো তাহলে দুটো শিবিরে বিভক্ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একেবারে কলকাতাকে অচল করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন যেটা করতেন সেটা কোনো মতেই সমর্থন করা যায় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ধর্মতলাটাকে দখল করে নিয়ে প্রায় 2 দিন ধরে সেটাকে অচল করে রেখে দিতেন। এটার তীব্র বিরোধিতা আমি ছিলাম প্রথম থেকে। আজও আমি বলছি ওটার শুভেন্দু অধিকারী সরকারকে আমি অনুরোধ করব, কাউকে না, ঋতব্রত গোষ্ঠীকেও পারমিশন দেওয়া উচিত না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকেও দেওয়া উচিত না, বিজেপিকেও দেওয়া উচিত না, কংগ্রেসকেও দেওয়া উচিত না। পরিষ্কার একটা ধমনির উপরে, শহরের ধমনিটাকে বন্ধ করে দিয়ে তুমি যান চলাচল, তুমি শহরটাকে সচল রাখতে পারবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় শাসক থাকাকালীন একবার তো ধর্মতলায় না করে উনি ব্রিগেডে করেছিলেন, বাংলু ড্যান্সে করার যেবার হয়েছিল, সেইবার তো তুমি বিশ্বনাথদা বলছেন যে পারমিশন কাউকেই দেওয়া উচিত নয়, কিন্তু কাকে পারমিশন দেওয়া হবে সেটা তো পরবর্তীতে অবশ্যই জানা যাবে। কিন্তু আমি অরিন্দম বাবুর কাছে এই জায়গায় আসতে চাইবো। অরিন্দম বাবু, এ তো একেবারে জালিয়াতির বিষয়ে চলে গেল এই প্রতীক টানাটানি। দেখুন, প্রথম কথা, এর জন্য আমরা জানি দলত্যাগী বিরোধী আইন রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, স্পিকার রয়েছে। আপনারা যে থানায় যে কমপ্লেনটার ব্যাপারে বলেছেন, আমরা অনেক সময় জানি মুদি দোকানে না খাসি মাংস পাওয়া যায় না। ওই কমপ্লেনটাতে যদি লেখা থাকে এই সমস্ত ব্যাপারে, তাহলে অফিসার ইনচার্জ এখানে কোশ্চেন অফ বলে অমুক জায়গায় পাঠাবে। কিন্তু যদি থ্রেট থাকে, যদি ফৌজদারি থাকে, সেটা সাবজেক্ট ম্যাটার টু কজ এন ইনকোয়ারি। কিন্তু আপনারা আজকে যে আলোচনাটা করছেন, আপনি বলুন তো ম্যাডাম, ঠিকই তো বলেছে, বামফ্রন্ট আমলে লালা বিচারপতি যখন একটা আইন দিয়েছিল তখন বলে পশ্চিমবঙ্গ বাংলা থেকে লালা তুই অন্য দেশে পালা, তারাও বাংলা ছেড়ে পালা, অমিতাভ লালার ক্ষেত্রে বলেছিল। আচ্ছা, আরেকটা বলছি, এই যে আমাদের এক্স মুখ্যমন্ত্রী বলেছিল এখানে ধর্মঘট হবে না, কারণ জনগণের যাতে অসুবিধা না হয়, তাহলে এই যে বিশ্বনাথ বাবু বলছে যে 2-3 দিন ধরে আজকে কলাপস করে দিয়েছিল, তাহলে কি করে এই আইনগুলো হয়? ঠিকই বলেছেন উনি, আমিও সহমত পোষণ করি। এটা কোর্ট ডিসিশন নেবে, স্পিকার ডিসিশন নেবে, এবং আমরা সেটা অপেক্ষায় থাকবো যেন যা করুক অন্তপক্ষে জনগণের যাতে কোনোভাবে অসুবিধা না হয়। ঘাস ফুল, ঘাসকে পাবে, ফুলকে পাবে, এটা ডিসিশন করবে হচ্ছে গিয়ে আজকে ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। একেবারে দেখুন, বিজ্ঞাপন একটা দেওয়া হতো যে নকল হইতে সাবধান, আসলকে বেছে নিন। এখন আসলটাকে, সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে হচ্ছে নির্বাচন কমিশন। দুপক্ষই তারা নিজেদের আসল বলে দাবি করছে। দ্রুত অনির্বাণ। দেখুন, এখানে আসল নকলের যে বিচারের কথা হচ্ছে, ইলেকশন কমিশন যেভাবে পক্ষপাত দুষ্টভাবে কাজ করে চলেছে বিজেপি সরকারের আমলে, তাতে তারা এই নিয়ে যুক্তি দিয়ে বিচার করে তারা সত্যি সিদ্ধান্তটা ঠিক করে নেবেন এই ভরসা আমাদের নেই। আমরা বরং অনেক বেশি ভরসা রাখছি তাদের মাধ্যমে যখন যা হবে হবে, কিন্তু আদালত ইভেনচুয়ালি যখন মামলাটি যাবে, আমরা ভরসা রাখছি আদালত বিচার করে সঠিক সিদ্ধান্ত নেবে। যেতেই পারেন আদালতে, তাদের কোনো দোষ নেই। আমরা বারবার বলছি, বিজেপির এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। কে জোড়া ফুল পাবে, কে বক ফুল পাবে, কে কাগজের ফুল পাবে, এটা তাদের ব্যাপার। নকল তৃণমূল, আসল তৃণমূল, কালীঘাট তৃণমূল, পুরনো তৃণমূল, এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টির কোনো ইন্টারেস্ট নেই। শুধু একটাই চিন্তা, 21শে জুলাই যেন উভয় তৃণমূল মিলে ওখানে নিজেদের মধ্যে হাতাহাতি করে আর একটা গোলমাল তৈরি না করে, তাহলে কিন্তু মধ্য কলকাতাটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হতে পারে। সেটা ভেবে পুলিশ প্রশাসন অনুমতি দেবেন এই বিশ্বাস রাখি। একেবারে পুলিশ প্রশাসন অনুমতি দেন, কাকে অনুমতি দেন, কাকে না দেন, নাকি দুপক্ষের অনুমতি খারিজ করে দেন, সে তো আমাদের দিকে নজর থাকবে। কিন্তু নিঃসন্দেহে দেখুন, বঙ্গ রাজনীতিতে এরকম নাটকীয় পরিস্থিতি স্মরণাতীতকালে সামনে আসেনি। ফলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। একটা ছোট্ট বিরতির পর আরো আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।